সো আজকের এই ক্লাস থেকেই আমাদের আসলে ইংরেজির মেমোরাইজিংয়ের একদম A to Z সুন্দর মতো কাভার হবে। ইংরেজি মেমোরাইজিং আসলে গুচ্ছের জন্য কতটা ইম্পর্টেন্ট তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখো তাইলেই বুঝতে পারবা। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারে লাস্ট ইয়ারের কথাই যদি আমি বলি 16টা প্রশ্ন শুধুমাত্র মুখস্থ অংশ থেকে ডিরেক্ট চলে আসছে। এখন তুমি যদি ইনডিরেক্ট হিসাব করো, মানে ধরো কম্প্রিহেনশনের যে মেমোরাইজিং পার্টগুলো যেভাবে কাজে লাগে, যেমন তুমি ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিং যেগুলো শিখছো সেইগুলা তোমাদের কম্প্রিহেনশনে 4টা বা 5টা প্রশ্ন আসে। তাইলে 16টা ডিরেক্ট প্রশ্ন এবং 4টা ইনডিরেক্ট প্রশ্ন, মোটামুটি 20টা প্রশ্ন, অর্থাৎ 20 নাম্বার ইংরেজির তোমার পুরোপুরি কাভার যদি তুমি করতে চাও বা ভালো মার্ক পাইতে চাও, তাইলে তোমার ইংরেজি মেমোরাইজিংয়ে খুব বেশি দক্ষ হইতে হবে। সো গুচ্ছে মোটামুটি এই বছরও তোমাদের 20 নম্বর ধরা যায়, মানে সর্বনিম্ন 15 এবং সর্বোচ্চ 20। এত মার্ক তোমার শুধুমাত্র মেমোরাইজিং পার্ট থেকে আসবে, মেমোরাইজিং পার্ট থেকে আসবে। সো মেমোরাইজিং পার্টের মধ্যে কোন কোন জায়গাগুলো থেকে আসবে আমরা তোমাদের যে কয়েকটা পড়াবো জাস্ট সেই কয়েকটা। 1 নম্বরে যদি আমি দেই, 1 নম্বরে হইল প্রিপোজিশন। 2 নম্বরে হইল তোমার ভোকাবুলারি বেসড, হ্যাঁ, ভোক্যাব। 3 নম্বরে হইল ইডিয়াম ফ্রেজ। 4 নম্বরে হইল তোমার গ্রুপ ভার্ব। 5 নম্বরে হইল স্পেলিং। তো এই 5টা টপিকের বাইরে তোমার বেসিক্যালি আর গুচ্ছে প্রশ্ন হবে না। ওকে, তাইলে এই 5টা টপিক, আর তুমি যদি মোটামুটি এই 5টা টপিকের মধ্যে আমাদের পিডিএফে যা কিছু আছে এই জিনিসগুলো পড়তে পারো, অর্থাৎ আমাদের 175 পেজের যে পিডিএফটা তোমাদের আছে পেইড ব্যাচের জন্য, এটা যদি পড়তে পারো তাইলে তোমার আর কোনো কিছু লাগবে না। এখন এই 175 পেজের পিডিএফে আসলে কি আছে, এইটা হইল আমাদের সেই পিডিএফ। এই পিডিএফটাতে যা কিছু আছে টোটাল 20টা লেকচারে ভাগ করা আছে, এবং এই 20টা লেকচার যদি তুমি সুন্দর করে শেষ করতে পারো তাইলে 1991 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যত প্রশ্ন আসছে, অ্যাডমিশন টেস্ট, যে কোনো জব, সব জায়গার প্রশ্নগুলোকে আমরা খুবই ক্যালকুলেটিভ ওয়েতে সুন্দর করে সাজায়া তোমাদের জন্য তৈরি করছি। তোমরা যদি ক্লাসটা করো তাইলে বুঝতে পারবা যে মুখস্থ অংশ আসলে মুখস্থ করার বিষয় নয়। এটা যদি তুমি বোঝো, বুঝলেই 50% হবে, আর বাকি সময় জাস্ট রিডিং পড়বা, তোমার মাথায় সুন্দর করে ঢুকে যাবে। তো আমাদের এই অ্যাডমিশন জগতে আসলে মুখস্থ অংশ নিয়ে কোনো ক্লাস হয় না। সো এটা আমরা প্রথম শুরু করে দিচ্ছি, এবং এই মিথটা আমরা ভাঙার ট্রাই করব যে মুখস্থ অংশ আসলে মুখস্থ করার বিষয় নয় পুরোপুরি। এইটা ওয়ান কাইন্ড অফ বোঝার জিনিস। তুমি যদি বোঝো 50% মাথায় ঢুকে যাবে, আর বাকি 50% তুমি সুন্দর মতো রিডিং পড়বা, বুঝে টাইম নিয়ে সুন্দর মতো মাথায় 90% ঢুকে যাবে, আর 10% তুমি করবা মুখস্থ বা এটা একটু প্রেশার দিবা। সো এইভাবেই আমরা এই জার্নিটা পুরোপুরি শেষ করব। তো আজকে আমাদের লেকচার 1-এর মধ্যে এই 5টা টপিকে সুন্দর করে ভাগ করা আছে, এবং এখানে ততগুলাই টপিক আছে যেগুলো তুমি নেক্সট 3 বা 3.5 ঘন্টায় পড়তে পারবা। অর্থাৎ আমি তোমাকে যে পড়াটা এখন 1 ঘন্টায় পড়াবো, এই পড়াটা তুমি নেক্সট 3 ঘন্টা বা 3.5 ঘন্টা সুন্দর মতো পড়ে কাভার করবা। এভাবে ডে বাই ডে আমরা টোটাল 20 ভাগে, অর্থাৎ আমাদের 20টা লেকচার 40 দিনে, একদিন পর পর এইভাবে আমরা শেষ করব, এবং গুচ্ছের পরীক্ষাতে গিয়ে আমরা মোটামুটি আশা করা যায় যদি আমরা পড়তে পারি তাইলে ধরো 20টা প্রশ্ন আসছে, এর মধ্যে কমপক্ষে 18 থেকে 19টা প্রশ্ন আমরা এইখান থেকে 100% কমন মোটামুটি পেয়ে যাব। 1-2টা প্রশ্ন আমরা কমন নাও পাইতে পারি, বাট আমরা অ্যান্সার করতে পারবো। তার মানে আমাদের অ্যাবিলিটি তৈরি হবে আমরা 20-এর মধ্যে 20 নিয়েই ওখান থেকে বের হয়ে আসার। তারপরে পরীক্ষার হলে চাপ আরও বিভিন্ন কারণে আমাদের 2-1 মার্ক কমতে পারে। তো আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এখানকার যে লাস্ট স্টুডেন্ট থাকবা, বা যে হচ্ছে সবার শেষে, মানে ধরো খুবই খারাপ স্টুডেন্ট, ও এই জায়গা থেকে 15 মার্কের বেশি পরীক্ষা থেকে তুলতে পারবা। 15 মার্কের বেশি পাওয়া মানে কি, অলরেডি টপ লেভেলের মার্ক। সবচাইতে ইংরেজি অংশে 35 নম্বরের মধ্যে মানে স্টুডেন্টরা খারাপ করবে এই 20 নম্বরের প্রশ্নে। এই 20 থেকে
যারা এই মেমোরাইজিং অংশ খুব ভালো করে পড়বে না তারা সর্বোচ্চ 10 মার্ক তুলতে পারবে। তার মানে এখানেই তোমার 7-8 মার্কের একটা গ্যাপ চলে আসবে। অর্থাৎ তোমাদের মেমোরাইজিং পার্টে যখন তুমি ভালো হবা তোমার মার্ক আসবে 70, যারা মেমোরাইজিং পার্টে খারাপ হবা তাদের মার্ক আসবে এরকম 62-63। তাইলে দেখো টপ লেভেল থেকে একদম ও হচ্ছে মিডল অথবা লো লেভেলে চলে আসবে, একদম লাস্ট লেভেলে। সো এই মেমোরাইজিং পার্টের গুরুত্ব হইল এতটুকু, ওকে। আর এইখানের যে বিষয়গুলো আছে এগুলা আমি তোমাদেরকে যদি একবার আমাদের মানে ইয়াটা দেখাই তাইলে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের পেইড কোর্সের ম্যাটেরিয়াল এবং এটা শুধুমাত্র পেইড বেসে স্টুডেন্টদের জন্য, ওকে। তো এইখান থেকে দেখো কি লেখা আছে যে ইংলিশ নির্ভরস ইংলিশ মেমোরাইজিং পার্ট, এবং টোটাল যদি তুমি হিসাব করো এরকম করে 20টা লেকচারে ভাগ করা আছে। একটা লেকচার 2 দিন করে টাইম পাওয়া মুখস্থ করার, বা নর্মালি 3 ঘন্টা টাইম দিতে হবে। এই 3 ঘন্টার মধ্যে তোমার কভার করতে হবে। তো আজকের প্রথম লেকচারে আমরা 1 নম্বর লেকচারে যদি দেখি আমরা কি কি পড়ব, আমরা বেসিক্যালি পড়ব হচ্ছে প্রিপজিশন, এবং এইখান থেকে কিছু জিনিস আছে ট্র্যাকিং করা, যেমন এই যে অফ দিয়ে। হ্যাঁ, তো আমরা অফকে টোটাল 8 ভাগে ভাগ করছি, মোটামুটি টপ এইগুলোকে 8 ভাগে ভাগ করছি। মানে ব্যাপারটা কেমন দেখো, যে অফ দিয়ে বিগত কয়েক বছরে মোটামুটি এরকম করে তুমি যদি মানে 64 ভাগে আমরা টোটাল ভাগ করছি, 8 ভাগে না 64 ভাগে। হ্যাঁ, 8 8 64। তো এই অফের 64 প্রকারের আমরা অফ পড়বো। হ্যাঁ, এখন এই 64 প্রকারের অফে যদি তুমি পড়ো তাইলে মোটামুটি দেখতে পাবা যে এই অফ রিলেটেড যে প্রশ্নগুলো আসছে সেগুলো তোমার সুন্দর মতো কাভার হয়ে গেছে। এই রকম করে করে সবগুলাকেই ভাগ করা আছে, ওকে। তো আজকের দিনে আমরা যেগুলা পড়বো সেগুলা হইলো, দেখো এই যে অফ নিয়ে 10টা শব্দ পড়বো, তারপরে টু নিয়ে 20টা শব্দ পড়বো, উইথ নিয়ে 13টা এবং ফ্রম নিয়ে 6টা। আমাদের আজকের টার্গেটটা শেষ হয়ে যাবে। এবং এইখানে এগুলো দেওয়ার মানে হইল যে স্পেসিফিক বিগত সালের এইখান থেকে তোমার 10টা প্রশ্ন কাভার হয়ে যাবে, টু থেকে তোমার 27টা প্রশ্ন কাভার হয়ে যাবে, উইথ থেকে 13টা এবং ফ্রম থেকে 6টা। এভাবে প্রত্যেকটা জিনিসেই ট্র্যাকিং করে করে আমাদের এই পিডিএফটা খুবই অ্যানালাইসিস করে বানানো, ওকে। অর্থাৎ ইংরেজি মেমোরাইজিংয়ের বিষয়গুলো একদম টার্গেটেড পড়াশোনা আমাদের হবে, ওকে। তো আজকে আমরা প্রিপজিশন তো প্রথমত পড়বো, এরপরে পড়বো দেখো ইডিয়াম ফ্রেসেস, এরপরে পড়বো গ্রুপ ভার্ব, তারপরে এই জায়গা থেকে স্পেলিং, তারপরে হইল ভোকাবুলারি, ওকে। এইভাবে পড়লে আমাদের 1 নম্বর লেকচার বা হচ্ছে আমাদের প্রথম লেকচারটা এইভাবে শেষ হয়ে যাবে, ওকে। তো চলো আমরা আমাদের আজকের প্রথম লেকচারে বা ইংরেজি মেমোরাইজিং জার্নির আমাদের A to Z শুরু করে দিই, ওকে। ইংরেজি মেমোরাইজিং জার্নির আমরা A to Z শুরু করে দিই। এই জায়গাতে দেখো, তো দেখো আমরা নর্মালি সারা জীবন প্রিপজিশনকে পড়ছি কিভাবে। প্রিপজিশনকে আমরা সারা জীবন পড়ছি মুখস্থ, জাস্ট এরপরে টু এরকম করে পড়ছি, যে ধরো একাস্টের পরে অফ বসে, একাস্টের পরে অফ বসে, একাস্টের পরে অফ বসে, একাস্ট মানে কি, একাস্ট মানে হইলো অভিযুক্ত, এইভাবে পড়ছি। কিন্তু আমরা এইভাবে পড়বো না এখন থেকে। আমরা একটা আমাদের থট প্রসেসটাতে একটা গল্প ঢুকায় নেব, এবং এই গল্পটাকে আমরা রেগুলার 1-2 বার করে বেদ বাক্যের মতো করে নিজেদের মধ্যে আত্মস্থ করব। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো একবার করে আমরা রিভিশন করব প্রতিদিন। তো আমি তোমাদের প্রথমে গল্প একটা শোনাই, সেই গল্পটা যখন তুমি মনে রাখতে পারবা তখন অটোমেটিক্যালি প্রিপজিশন তোমার মাথায় ঢুকে যাবে। দেখো গল্পটা কি। গল্প হইল অফের গল্প। গল্প কার গল্প? গল্পের নাম হইল, গল্পের হেডমাস্টার হইল অফ, ওকে। এখন এই অফ হেডমাস্টারের মধ্যে আমরা একটা উপদেশ শুনবো। আচ্ছা, আমাকে টেলিগ্রামে কল দিচ্ছে কেন? ওকে, তো এই অফ নামক হেডমাস্টারের মধ্যে আমরা হচ্ছে এখন সুন্দর মতো ঢুকে যাব। তো এইখানে কি বলা আছে দেখো, একটা গল্প, জাস্ট তোমরা সব কিছু ভুলে যাও, একটা গল্প শোনো। যে মিথ্যা কাজে অভিযুক্ত হয়ে সাজার ভয়ে বা ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত থেকো না। মানে তোমাকে কেউ একজন উপদেশ দিচ্ছে যে তুমি একটা মিথ্যা কাজে অভিযুক্ত হইছো, এর জন্য সাজার ভয়ে তুমি শঙ্কিত থাইকো না, ওকে। তোমাকে উপদেশ দিচ্ছে, বরং সচ্চরিত্রের উপলব্ধি, মানে ভালো একটা চিন্তার উপলব্ধি বা চরিত্রের একটা উপলব্ধি করো, ও সত্যের নিশ্চয়তা দিয়ে নিজেকে যাবতীয় দায় থেকে খালাস করো। ঠিক আছে, এরকম করে তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে। তারপরে বলা হচ্ছে জীবনের প্রতিটা সুযোগ কাজে লাগাও, বা তোমার প্রতিটা সুযোগকে তুমি মানে বুদ্ধিমানের মতো করে নিজের কাজে ব্যয় করো। জীবনে বিভিন্ন সুযোগ আসবে, সেগুলোকে তুমি ব্যয় করো, ওকে। তারপরে কি দেখো, তাহলেই
তাই তাই বলা আছে, তাই বড় হওয়ার জন্য সব সময় আমাদের কি হইতে হবে, উচ্চ আকাঙ্ক্ষী হইতে হবে। ওকে, মানে তোমাকে উপদেশ দেওয়া হইতেছে। তারপরে বলা হয়েছে, তবে মনে রেখো মনের ভিতর অন্যায়ের প্রতি তীব্র ঘৃণা থাকাই প্রকৃত মানুষের ধর্ম। মানে এখানে বলা আছে কি, যে কিন্তু তুমি মনে রাখবা, তুমি তো সুযোগ কাজে লাগাবা, কিন্তু মনে রাখবা অন্যায়ের প্রতি যদি তোমার ঘৃণা থাকে তাইলেই তুমি প্রকৃত মানুষ হবা। সো এই জিনিসটাকে তোমরা একবার রিডিং পড়বা, পড়ার পরে দেখো জিনিসটা কি হয়। এইরকম করে যে মিথ্যা কাজে অভিযুক্ত হয়ে সাজার ভয়ে ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত থেকো না, বরং সচ্চরিত্রের উপলব্ধি এবং সত্যের নিশ্চয়তা দিয়ে নিজেকে যাবতীয় দায় থেকে খালাস করো। ওকে, জীবনের প্রতিটা সুযোগ গ্রহণ করো বা কাজে লাগাও। সুযোগ নেওয়া বুদ্ধিমানদের একটা কাজ। ওকে, তাই বড় হওয়ার জন্য সবসময় তোমাকে উচ্চ আকাঙ্ক্ষী হইতে হবে। তবে মনে রাখতে হবে মনের ভিতরে অন্যায়ের প্রতি তীব্র ঘৃণা থাকাই প্রকৃত মানুষের ধর্ম। ঠিক আছে, পড়ে ফেলছো। তো এই যে একটা গল্প পড়লা, এইখানে যে শব্দগুলো পড়ছো না, কি পয়েন্টগুলো, এগুলো প্রত্যেকের পরে অফ বসে। কেমনে দেখো, তুমি এরকম করে মানে গল্পটা তোমার মনে আছে, ধরো গল্পটা তোমার মাথার মধ্যে ঢুকে গেছে, তুমি এরকম করে পড়তেছো যে মিথ্যা কাজে অভিযুক্ত হয়ে সাজার ভয়ে ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত থেকো না। এখন দেখো এইখানে অভিযুক্ত ইংরেজি কি, অভিযুক্তের ইংরেজি হইলে অ্যাকাস্ট, তার মানে এই অ্যাকাস্টের পরে অফ বসবে। তার মানে ব্যাপারটা কি দেখো, তুমি যখন ইংরেজি থেকে বাংলা শিখবা ওই শব্দটা তোমার ভুলে যাওয়ার চান্স থাকে। বাট আমরা কি শিখতেছি দেখো, আমরা প্রথমে গল্পটা শিখতেছি যে অভিযুক্ত হয়ে সাজার ভয়ে ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত থেকো না। এই যে এই জায়গাতে আমরা অভিযুক্ত কথাটা কিন্তু পড়তেছি। এখন অভিযুক্ত কথাটা পড়ার পরে তোমার মাথায় কি আসতেছে, অভিযুক্তর ইংরেজিটা আমার জানতে হবে বা ইংরেজিটা আমার মনে রাখতে হবে। তো দেখবা অটোমেটিক্যালি ইংরেজিটা তোমার মাথায় চলে আসবে। তার মানে আমরা যখন প্রিপোজিশন পড়বো, প্রিপোজিশন তো হচ্ছেই, পাশাপাশি ওয়ার্ড মিনিংয়ের আমাদের দক্ষতা বেড়ে যাচ্ছে। এইটা হইল পড়ার প্রসেস। তো তোমরা যখন এটা পড়বা, যারা আমাদের পেইড ব্যাচের ক্লাস করতেছো, এটাকে প্রিন্ট করার সময় ইংরেজি ধরে পড়বা না, বাংলা ধরে পড়বা, এবং প্রত্যেকটা কি শব্দের অটোমেটিক ইংরেজি তোমার মাথায় চলে আসবে। এই গল্প তোমার মাথায় আছে, তখন তুমি এভাবে পড়লে যে মিথ্যা কাজে অভিযুক্ত হয়ে সাজার ভয়ে। এখন দেখো এখানে কি ওয়ার্ড কি, মিথ্যা কাজে অভিযুক্ত হওয়া, অভিযুক্তর ইংরেজি কি অ্যাকাস্ট, অ্যাকাস্টের পরে অবশ্যই শেষ, সাজার ভয়ে। এখন এই যে এইখানে ভয়ের ইংরেজি কি অ্যাফ্রাইড। ওকে, অ্যাফ্রাইডের পরে অবশ্যই শেষ। তারপরে ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত থেকো না, শঙ্কিতর ইংরেজি কি অ্যাপ্রিহেনশনের পরে অবশ্যে। তারপরে বরং সচ্চরিত্রের উপলব্ধি হয়ে, উপলব্ধির ইংরেজি কি অ্যাপ্রিসিয়েশন। ওকে, এরপরে অবশ্যে। সত্যের নিশ্চয়তার ইংরেজি কি অ্যাসুয়ারেন্স, এরপরে কি বসে অবশ্যে। তারপরে নিজেকে যাবতীয় দায় থেকে খালাস করো, খালাসের ইংরেজি কি অ্যাকুয়েট। তাইলে একটা গল্প বললা, সেই গল্পের ইংরেজিগুলো জানলা, এরপরে অফ বসতেছে। ওকে, তো তুমি মাথায় এভাবে সেট করে রাখবা যে এটা হলো অফের গল্প। ওকে, জীবনের প্রতিটা সুযোগকে কাজে লাগাও, মানে সুযোগ কাজে লাগানো, এর ইংরেজি হইলো অ্যাভেইল, এর সাথে অফ বসে। তারপরে সুযোগ গ্রহণ করো, মানে সুযোগগুলো যে কাজে লাগাও এবং সুযোগগুলোকে গ্রহণ করো, সুযোগ গ্রহণ করার ইংরেজি কি টেক অ্যাডভান্টেজ, এরপরে অফ বসে। বড় হওয়ার জন্য সবসময় উচ্চ আকাঙ্ক্ষীর ইংরেজি কি অ্যাম্বিশিয়াস, তার মানে অ্যাম্বিশিয়াসের পরে অফ বসে। তবে মনে রেখো মনের ভিতর অন্যায়ের প্রতি তীব্র ঘৃণার ইংরেজি কি অ্যাবোয়ারেন্সের পরে অফ বসে, প্রকৃত মানুষের ধর্ম। আমার কথাগুলো যারা মনোযোগ দিয়ে শুনছো, তার এটা অলরেডি 50% মুখস্থ হয়ে গেছে। এর পরবর্তীতে তুমি জাস্ট একবার বসে দেখবা, এরপরে অফ বসে, তার মানে অফের কাহিনী আমাদের শেষ। ঠিক আছে, অফের কাহিনী আমাদের শেষ। এইভাবে আমরা একটা জিনিস পড়ে ফেললাম। এখন দেখো এই যে পিডিএফের মধ্যে তোমরা একটা জিনিস দেখতে পাবা, সেটা হইলো কি, এই যে এটার মধ্যে দেখতে পাবা যে অ্যাকাস্ট মানে কি অভিযুক্ত, অ্যাকাস্টের পরে অফ, এই যে এগুলাতে আবার দেওয়া আছে, মানে আমরা যে জিনিসগুলো পড়লাম সেগুলাই এখানে নাম্বারিং করে করে দেওয়া আছে, এবং এর পাশে দেখো বিভিন্ন নাম্বার দেওয়া আছে, অভিযুক্ত 33, 55। মানে আমাদের কাছে যে পিডিএফটা আছে, বা আমরা যে হইলো মানে যেগুলা দিয়ে মানে আমাদের ওয়েবসাইট তোমরা নির্ভর.net-এ যখন যাও, ওইখানে যখন পরীক্ষা দাও, ওই পরীক্ষাতে দেখবা একটা করে প্রশ্ন এইরকম করে, ধরো প্রিপোজিশনে 900 প্রশ্ন আছে, হ্যাঁ 900 প্রশ্ন। এখন ওই 900 প্রশ্নই বারবার প্রতি বছর পরীক্ষাতে ঘুরায় ফেরায় আসে। লাস্ট ধরো 1991 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই প্রশ্নগুলো চলে আসছে। এখন এগুলো তো এইভাবে লেখা আছে মানে ওয়েবসাইটে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এখন আমরা ট্র্যাক করছি যে এই অ্যাকাস্ট দিয়ে কত নাম্বারে প্রশ্ন চলে আসছে, 33 আর 55 নাম্বারে। অ্যাফ্রাইড দিয়ে কত নাম্বারের প্রশ্ন আসছে, 21 নাম্বার প্রশ্নটাতে। এই জন্য এই নাম্বারিংগুলো দেওয়া আছে। সো এইটা তো আমাদের ফার্স্ট এডিশনের বই, এই জন্য এইটা তো দেওয়া আছে, কিন্তু পরবর্তী এডিশনে এই জিনিসগুলো থাকবে না। ঠিক আছে, তো এই নাম্বারিংগুলো হলো এই জন্য, মানে এগুলো এতটুকু এনশিওর করা হয়েছে যে এইখানে ধরো 1000 প্রশ্ন বিগত
30 বছরে আসছে। তো তুমি আমাদের এই ছন্দগুলা পড়লে তোমার এই 1000 প্রশ্ন কাভার হবে কি না, এইটাই অ্যাসিওর করার জন্য আমরা এই জিনিসটা ট্র্যাক দিছি। মানে তুমি এগুলা যখন পড়বা তোমার অটোমেটিক্যালি প্রশ্ন সলভ হইতেছে। মানে আমরা কি করি, আগে আমরা বেসিক পড়ি তারপর প্রশ্ন সলভ করি, তো এইটা আসলে করা লাগবে না। তোমার অটোমেটিক্যালি এরকম হাজার হাজার প্রশ্ন সলভ হয়ে যাবে। মানে মুখস্থ অংশের যা কিছু দরকার একদম ইফেক্টিভ ওয়েতে আমরা সেগুলো শিখবো। তোমাদের এইটা টেনশন করতে হবে না যে ভাই আমি তো এগুলা পড়লাম, এখন পরীক্ষায় গিয়ে পারবো কিনা বা প্রশ্ন সলভ করতে পারবো কিনা। অটো তোমার প্রশ্ন সলভ হচ্ছে। তো তোমার এই পিডিএফটা সময় বাঁচাবে, এবং তুমি যখন এগুলা নিয়ে পড়বা বা এগুলা যখন পড়বা অটোমেটিক প্রশ্ন সলভ হয়ে যাবে, তোমাকে আলাদা করে প্রশ্ন সলভের দিকে যাইতেই হবে না। ঠিক আছে? সো এইটা আমরা পড়বো হচ্ছে আনন্দ নিয়ে। আমরা কীভাবে পড়বো? আনন্দ নিয়ে, নট প্রেশার নিয়ে। প্রেশার নিয়ে পড়লে 2-1 দিন পরে তুমি আর পড়াশোনা করতে পারবে না। বাট পড়াশোনা যখন ফিল নিয়ে পড়বা, আনন্দ নিয়ে পড়বা, তখন পড়াশোনার লেভেল আলাদা লেভেলে যাবে। পড়াশোনা করতে ইচ্ছা করবে। যে জিনিস ভালোবেসে করা যায় ওই জিনিস দীর্ঘ সময় ধরে করা যায়। যে জিনিস চাপে পড়ে করা যায় ওই জিনিস 1 বা 2 দিন করা যায়। ওকে, সো আমাদের আনন্দ নিয়ে পড়াশোনা করতে হবে। তো এই জায়গা থেকে আমাদের একটা গল্প চলে গেল। তো এই রকম করে আমরা বেশি না, হ্যাঁ, একদিনে 4টা করে গল্প পড়বো, 20 দিনে 4 80টা গল্প পড়বো। শেষ 80টা গল্পে আমরা 1000 প্রশ্ন কাভার করে ফেলবো। ঠিক আছে? তার মানে তোমার জীবনে 80টা গল্প মাথায় রাখতে হবে যে অ্যাডমিশনে প্রিপজিশনের জন্য আমি 80টা গল্প শিখেছি। এই 80টা গল্প দিয়ে আমি আমার সারা জীবন কাজে লাগাবো। এখন তুমি যদি এই 80টা গল্প সারা জীবন না কাজে লাগাইতে, মানে তুমি যদি মুখস্থ না করতে পারো, তাইলে তুমি একজন ব্যর্থ অ্যাডমিশন সৈনিক। ঠিক আছে? সো ব্যর্থ অ্যাডমিশন সৈনিক হওয়া যাবে না। 80টাই তো গল্প, একটা গল্প 5 লাইনের। তুমি যদি হিসাব করো 5 × 40 400 লাইন। 400 লাইনের একটা বাংলা গল্প মুখস্থ করবা বা মনে রাখবা, দেখবা তোমার প্রিপজিশনে বস হয়ে গেছো, সারা জীবন মনে থাকতেছে। যে প্রিপজিশন 1 মাস পরেই মাথায় থাকে না, সেই প্রিপজিশন তোমার সারা জীবন মাথায় থাকবে। ওকে, তাইলে আমরা প্রিপজিশনের গল্প শিখলাম। এখন আসো আমরা দ্বিতীয় গল্প শিখব। দ্বিতীয় গল্পটা কি? দ্বিতীয় গল্পটা দেখো, এটা গল্প হইল 2 এর গল্প। এইখান থেকে আমরা 27টা প্রশ্ন মানে 27টা শব্দ শিখবো, এবং এগুলা দিয়ে কমপক্ষে 50টা প্রশ্ন কাভার হবে। দেখো কি বলা আছে, খারাপ কাজে আসক্ত হওয়া অত্যন্ত ঘৃণ্য। ওকে, তাই এমন কাজের প্রতি বিদ্বেষ রেখে সর্বদা ন্যায়ের পথে লেগে থাকা জরুরি। ওকে, জরুরি মনে করো, তোমরা ধরে নিবা লাইন মনে রাখার জন্য। জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়মের প্রতি বাধ্য হওয়া, দায়িত্বের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করা একটি গ্রহণযোগ্য গুণ। ঠিক আছে? তারপরে আসো, উন্নতির জন্য জ্ঞান করো, ভালো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে সাফল্যের জন্য নিজেকে উপযোগী করে গড়ে তোলো। যেমন তোমরা আমাদের এই নির্ভরের পেইড কোর্সে ভর্তি হয়েছো, তার মানে তুমি ভালো প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো এবং তার আউটপুট তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে? সফলতার জন্য মেধা এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই। ঠিক আছে? বুঝছো তো? সফল হইতে হইলে পরিশ্রমী হইতে হবে। তাই লক্ষ্যে পৌঁছাতে নতুন কিছু যুক্ত করা এবং সেই বিষয়ে অভ্যস্ত হওয়া প্রয়োজন। তার মানে কি বলা হয়েছে, দেখো, লক্ষ্যে পৌঁছাইতে গেলে নতুন কিছু যুক্ত করা। এই যে আমাদের কোর্সে আমরা যে নতুন জিনিসগুলো ইনক্লুড করছি, মুখস্থ অংশের আলাদা ক্লাস এবং ইফেক্টিভ পড়াশোনা, সেই বিষয়ে অভ্যস্ত হওয়া। এই যে তোমাদেরকে যে আমি বিভিন্ন গল্প বলে অভ্যস্ত করতেছি, এই বিষয়টা, ওকে, অভ্যস্ত হওয়া প্রয়োজন। যখন তুমি সুযোগের প্রবেশ অধিকার পাবে, মানে যখন তুমি সুযোগের একটা কোথাও প্রবেশ করার সুযোগ পাবে এবং তথ্যগুলো তোমার কাছে সহজলভ্য হবে, তখন তুমি সঠিক সিদ্ধান্ত সম্মত হতে পারবে। মানে বলা হয়েছে যে তোমার কাছে যখন কোথাও ঢোকার সুযোগ থাকবে, ধরো আমাদের এই কোর্সে তুমি ঢুকে গেছো, এখন তথ্যগুলো তোমার কাছে সহজলভ্য হবে। মানে এই যে আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, পড়াগুলো তো সহজ মনে হচ্ছে, এটা যখন হবে তখন তুমি সঠিক সিদ্ধান্তে সম্মত হতে পারবে। তখন তুমি বুঝতে পারবে যে আমি গুড ডিসিশন নিছি, আমার সিদ্ধান্ত ঠিক ছিল। তারপরে কি দেখো, বিপদে বা অসুস্থতায় ঘরে আবদ্ধ না হয়ে সাহায্যের জন্য আবেদন করো। যদি তুমি কখনো অসুস্থ হয়ে পড়ো বা বিপদে পড়ো, যেমন তোমরা কোথাও চান্স পাও নাই, এখন আমার কাছে আসছো যে ভাই একটু সাহায্য করেন, তো এই সাহায্যটা তুমি আবেদন করবে। ওকে, তারপরে তোমার সংলগ্ন বা নিকটবর্তী মানুষের প্রতি স্নেহশীল হও। মানে তোমার আশেপাশে যারা মানুষ আছে, যেমন এই যে তোমরা ডাউট সলভিং ক্লাসে তোমাদের বন্ধু বান্ধবদের ধুমায়া সলভ করতেছো, 1000 ডাউট সলভ করে ফেলছো, এই বিষয়টার কথা বলা হয়েছে যে তোমার সংলগ্ন বা নিকটবর্তী মানুষের প্রতি তুমি কি হও, স্নেহশীল হও।
এবং যা কিছু মানুষের জন্য সাদৃশ্যপূর্ণ, মানে যা কিছু মানুষের জন্য সাদৃশ্যপূর্ণ এবং সুবিধাজনক, তাতে নিজের অবদান বা কন্ট্রিবিউশন রেখো। মনে করো এই যে আজকে যে আমাকে বললা যে ভাই হচ্ছে আপনার এই এটিএমের মোটামুটি যে হেল্পটা আমাকে করলা, হ্যাঁ, এই বইয়ের, এইটা কিন্তু একটা খুবই ভালো একটা গুণ। সেই কথাটাই বলা হয়েছে যে যা কিছু মানুষের জন্য সাদৃশ্যপূর্ণ এবং সুবিধাজনক, সেগুলা কি করো, সেগুলাতে নিজের কন্ট্রিবিউশন রাখো। এই যে তোমরা কন্ট্রিবিউশন রাখো এই মানে গ্রুপে অ্যান্সার দিয়ে দিয়ে, হ্যাঁ, এই জিনিসটার কথা বলা হয়েছে। মনে রেখো, তোমার উপর যা কিছু বরাদ্দ করা হয়েছে তার বা তোমার প্রতি যা কিছু আরোপ করা হয়েছে সে বিষয়ে সর্বদা সজাগ থাকাই তোমার জন্য পর্যাপ্ত। এই লাইনটা হইল তোমাদের অ্যাডমিশন টাইমের গেম চেঞ্জিং লাইন। তোমার উপরে যা কিছু বরাদ্দ করা হয়েছে বা তোমার প্রতি যা কিছু আরোপ করা হয়েছে সেই বিষয়ে সজাগ থাকাই তোমার পর্যাপ্ত। তোমার উপরে আমি মানে যা কিছু আরোপ করছি, মানে এই যে যা কিছু পড়াচ্ছি, এই জিনিসটা নেক্সট 4 ঘন্টায় পড়বা, এইটা হইলো তোমার প্রতি আমার আরোপ করা জিনিস এবং তোমার এটা আমানত যে ভাই আমাকে এটা দিছে, আমার মুখস্থ করতে হবে নেক্সট 4 ঘন্টায়। হ্যাঁ, এই যে পড়ানোর পরে নেক্সট 3 বা 4 ঘন্টায় এটা তোমার উপর একটা আমানত দিয়ে দিছি, আমানতের খেয়ানত করা যাবে না, সেই কথাটাই বলা হয়েছে। তাইলে এইভাবে গল্পটাকে তুমি পড়ে নিলা এবং এইখান থেকে তুমি 27টা শব্দ এবং বিগত সালের কমপক্ষে 50টা প্রশ্ন সলভ করে ফেলছো প্রিপোজিশনের। ব্যাপারটা কেমন দেখো, এই যে এইখানে বলা আছে কি আসক্তর ইংরেজি কি? অ্যাডিক্টেড। ওই যে স্ট্র্যাটেজিটা শিখাইলাম ওইভাবে তোমরা পড়বা। ঘৃণ্যর ইংরেজি কি? অ্যাবোরেন্ট। বিদ্বেষের ইংরেজি কি? অ্যান্টিপ্যাথি। এই সবগুলোর পরে কিন্তু টু বসবে। তারপরে লেগে থাকার ইংরেজি হলো অ্যাডহেয়ার মানে সংলগ্ন বা লেগে থাকা। তারপরে কি দেখো, বাধ্যর ইংরেজি কি? অ্যামেনেবলের পরে টু বসে। তারপরে কি দেখো এইখানে অ্যাকাউন্টেবলের ইংরেজি হইল মানে বাংলা হইল জবাবদিহিতা, অর্থাৎ জবাবদিহিতার ইংরেজি হইল অ্যাকাউন্টেবল, এরপরে টু বসে। তারপরে গ্রহণযোগ্য, এরপরে হইল এর ইংরেজি হইল অ্যাকসেপ্টেবল, এরপরে টু বসে। তারপরে কি দেখো, যুক্ত, যার ইংরেজি হইল অ্যাড, এরপরে টু বসে। তারপরে দেখো ভর্তি হওয়া, অ্যাডমিটের ইংরেজি হইল টু বসে। তার মানে তুমি যখন গল্প মনে রাখবা, তুমি জানো এই শব্দটা হইল টু এর গল্প। এখন টু এর গল্প যখন তুমি জানো, এগুলাতে সব অটো টু বসতেছে, ঠিক আছে? এইভাবে মনে রাখবা যে আমি আজকে শিখছি অফের গল্প, টু এর গল্প, এগুলা গল্প মনে রাখবা। তারপরে কি দেখো, উপযোগীর ইংরেজি কি? অ্যাডাপ্টেড, এরপরে কি বসে? টু বসে। এইখানে কি দেখো, অল্টারনেটিভ, এরপরে টু বসে। এরপরে হইল যুক্ত করার ইংরেজি অ্যাটাচ, টু বসে। অভ্যস্ত হইল অ্যাকাস্টম, টু বসে। প্রবেশ অধিকার অ্যাক্সেস, মানে এইভাবে যে প্রবেশ অধিকারের ইংরেজি কি? অ্যাক্সেস, এইভাবে পড়বা। তারপরে সহজলভ্যর ইংরেজি কি? অ্যাক্সেসেবল। তারপরে কি দেখো, সম্মতর ইংরেজি কি? অ্যাগ্রি। তারপরে কনফাইন, আবদ্ধর ইংরেজি। তারপরে কি দেখো, আবেদনের ইংরেজি কি? আপিল। সংলগ্নর ইংরেজি অ্যাডজাসেন্ট। স্নেহশীল অ্যাফেকশন। সাদৃশ্যপূর্ণ অ্যাকিন। সুবিধাজনক অ্যাডভান্টেজ। অবদান কন্ট্রিবিউশন। বরাদ্দ অ্যালোকেট। আরোপ অ্যাট্রিবিউট। তারপরে কি দেখো, এই যে এগুলা, হ্যাঁ। তারপরে এই যে অ্যাডিকুয়েট, পর্যাপ্ত। সজাগের ইংরেজি হইল অ্যালিভ। এই যে আমরা জিনিসগুলো শিখলাম, শব্দগুলো কিন্তু কঠিন না, শব্দগুলো কিন্তু খুবই সহজ। তাইলে এইভাবে তোমাকে সুন্দর করে করে পড়তে হবে। এখন দেখো, এই যে তোমরা যারা শুধু ক্লাস দেখতেছো, শীটটাকে বের করো নাই, হ্যাঁ, যারা শীটটা বের করো নাই তারা কিন্তু এই জিনিসগুলো ধরতে পারবে না। সো আমি যখন পড়াচ্ছি, সুন্দর করে এই শীটটাকে বের করো, করে টেবিলের ওপর রাখো। আমি যা যা বলতেছি সব কিছু দাগাও। আমি ক্লাস নিচ্ছি মানে কি? তুমি নিজে পড়তেছো। আমি ক্লাস নিচ্ছি মানে তুমি যে রিল্যাক্স হয়ে বসে ঘুমাইতেছো, এমনটা হবে না। আমি যখন ক্লাস নিব, মনে করতে হবে এটা তুমি নিজে পড়তেছো, জাস্ট শুনতেছো, কিন্তু তোমার চোখ চলতেছে, তোমার মাইন্ড কাজ করতেছে। তুমি যদি এইভাবে পড়ো, তাহলে আমার ক্লাসটা তোমার টাইম ওয়েস্ট মনে হবে না। তোমার মনে হবে যে আমি ইফেক্টিভ জিনিসগুলা করতেছি বা আমার পড়াশোনাটা আমি সুন্দর মতো করতেছি। মানে এই টাইমেও তুমি বুঝতেছো এবং ওইটা দেখতেছো যে ঠিকঠাক আছে কিনা। তুমি ঠান্ডাভাবে, আমি স্লোলি পড়তেছি, তুমিও স্লোলি ব্রেনটাকে কাজে লাগাও। সব কিছু চুপচাপ একটা বদ্ধ রুমে তুমি চুপচাপ ক্লাস দেখতেছো, এইটাই হচ্ছে পড়াশোনা, ঠিক আছে? সো এইভাবে শীটটা যারা বের করো নাই, সুন্দর মতো বাবারা একটু শীটটা বের করে নাও। তাইলে আমাদের 2টা গল্প শেষ। এখন আমরা যাব হচ্ছে এই যে এইখানে দেখো, এইগুলা
প্রশ্ন আসছে বিগত সালে, অটোমেটিক্যালি এই গল্প দিয়ে তোমার কাজ হয়ে গেল। এরপরে আমরা আসবো হচ্ছে উইথের গল্পে। এরপরে কি শিখবো আমরা? উইথ দিয়ে আমরা 13টা শব্দ শিখবো, ছোট্ট একটা গল্প। চলো আমরা গল্প শিখি। সৎ মানুষের সাথে থাকা এবং গুণী মানুষের সাথে পরিচিত হওয়া ভাগ্যের ব্যাপার। যখন তুমি কারোর সাথে একমত হয়ে কোনো চুক্তি বা সমঝোতায় পৌঁছাবে, তখন তোমার জীবনে সুখ এবং শান্তিতে পরিপূর্ণ থাকবে। মানুষের প্রয়োজনে তাকে সাহায্য বা প্রয়োজন মেটানো একটি মহৎ গুণ। তবে চলার পথে কারো আচরণে বিরক্ত বা কারো উপর রাগান্বিত হয়ে নিজের ধৈর্য হারিও না। পরিস্থিতির সাথে যদি তোমার চিন্তা সামঞ্জস্যতা না হয়, তবে তুমি মানসিক পীড়িত হতে পারো, মানে মানসিকভাবে তুমি এটা যন্ত্রণাদায়ক অবস্থা তোমার সৃষ্টি হইতে পারে। এমনকি কোনো খাবার যদি তোমার স্বাস্থ্যের সাথে মানানসই না হয়, তবে শরীর অসুস্থ হতে পারে। তাই সব সময় কোনো প্রতিষ্ঠানের সাথে, ভালো কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থেকো এবং ব্যাংকের সাথে নিজের হিসাব টিসাব সবসময় স্বচ্ছভাবে রেখো। তাইলে তোমাকে কিছু উপদেশ দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা কিন্তু বেদ বাক্য পড়তেছি, বেদ বাক্যে কী হয়? উপদেশ দেওয়া হয়, তাই না? সো এই জিনিসগুলো কিন্তু এভাবে তোমাকে ওয়ান কাইন্ড অফ উপদেশ দেওয়া হচ্ছে। সেই উপদেশ মানুষকে এভাবে দিবা। ধরো তুমি উপদেশ মুখস্থ করতেছো, কার উপদেশ? এই যে উইথের উপদেশ। ওকে, তাইলে এখান থেকে দেখো সাথে থাকার ইংরেজি কি? অ্যাবিডির সাথে কি বসে? উইথ বসে। পরিচিত হওয়ার ইংরেজি কি? অ্যাকোয়েন্টেড, এর সাথে কি বসে? উইথ বসে। একমত হওয়ার ইংরেজি কি? অ্যাগ্রি এর সাথে কি বসে? উইথ বসে। চুক্তির ইংরেজি কি? অ্যাগ্রিমেন্টের সাথে কি বসে? উইথ বসে। পরিপূর্ণ এর ইংরেজি কি? অ্যাবান্ডন, এর সাথে উইথ বসবে সবগুলোর সাথে। বিরক্তর ইংরেজি কি? অ্যানোয়েড, এর সাথে উইথ। রাগান্বিতর অ্যাংরি, এর সাথে উইথ। সামঞ্জস্য এর সাথে হচ্ছে কি, মানে এর ইংরেজি হলো অ্যাকর্ডেন্স উইথ। তারপরে পীড়িত এর ইংরেজি হইলে কি এটা? অ্যাফ্লিক্টেড হওয়া, মানে পীড়িত হওয়া, যন্ত্রণা দেওয়া, এর ইংরেজি হইল কি? এর সাথে হইলো উইথ বসে। তারপরে দেখো মানানসই, মানে এটা একদম তুমি ঠিকঠাক মিলে যাচ্ছে, এর ইংরেজি হইলে অ্যাগ্রি, মিল পাওয়া। তারপরে কি দেখো এর সাথে উইথ বসে। তারপরে অ্যাফিলিয়েট, সংযুক্ত, এর ইংরেজি এর সাথে উইথ বসে। তারপরে কি দেখো অ্যাকাউন্ট, এর সাথে কি থাকে? উইথ বসে। অ্যাকাউন্টের সাথে উইথ বসে। ব্যাংকের যখন হিসাব এসব বোঝায় তখন। ওকে, তো যেগুলা জিনিসের ডাবল মিনিং আছে, ধরো অ্যাকাউন্টের সাথে অনেক সময় উইথ না বসে কি বসতে পারে? অন্য কিছু ধরো বসলো, সেগুলো কিন্তু এইভাবে নোট দেওয়া থাকবে। যেমন তোমাদের যদি আমি উপরের দিকে দেখাই, এখানে কি আছে, মানে ধরো একটা ডাবল আছে, হ্যাঁ, সেটার কিন্তু আমাদের নোট দেওয়া থাকবে যে তুমি কিভাবে এটাকে ভালো করে মনে রাখতে পারবা। ওটা কি দেওয়া আছে? আচ্ছা থাক, ওটা লাগবে না, যেগুলো আছে জাস্ট এগুলাই পড়ো, তাইলেই হবে। ওই নোটটা পরবর্তী এডিশনে আমি দিয়ে দেবো, ওটা বেশি প্রয়োজন নাই। ওকে, তো মোটামুটি এইভাবে আমরা এই জিনিসগুলো পড়বো। এখন দেখো আমরা আজকে লাস্ট গল্প শিখবো। আমরা আজকের কি শিখবো? শেষ গল্প। আজকে আমরা ফ্রমের গল্প শিখবো। এটা দিয়ে আমাদের প্রিপোজিশন পড়া শেষ হবে। এতটুকুই তোমাদের আজকের প্রিপোজিশনের পড়া, বাকিগুলো আমরা অনেক ফাস্ট আগাবো। ওকে, এইখানে দেখো এই গল্পটাকে আমরা যদি একটু পড়ার ট্রাই করি, দেখো কি বলা আছে। সব ধরনের বদ অভ্যাস থেকে নিজেকে সব সময় দূরে বা বিচ্ছিন্ন রাখা এবং যাবতীয় মন্দ কাজ থেকে বিরত থাকা বুদ্ধিমানের কাজ। ওকে, বুঝতে পারছো? জীবনের কোনো গুরুত্বপূর্ণ বা দায়িত্ব থেকে অকারণে অনুপস্থিত হওয়া উচিত নয়। গুরুত্বপূর্ণ জায়গায় অনুপস্থিত হওয়া উচিত নয়। যেমন এই যে লাইভ ক্লাস তোমরা করতেছো, 133 জন বর্তমানে, না 115 জন বর্তমানে। সো এই জিনিসগুলো কিন্তু যারা এই যে অনুপস্থিত আছো, এটা কিন্তু উচিত নয়, কারণ এটা তোমার গুরুত্বপূর্ণ একটা কাজ। তুমি যদি ন্যায়নিষ্ঠ হও এবং সৃষ্টিকর্তা তোমাকে যদি সব ধরনের অপরাধ বা দায় থেকে মুক্ত দেয়, মানে তুমি যদি হও যে সৃষ্টিকর্তা তোমাকে সব ধরনের দায় মুক্ত থেকে মুক্তি দিবে, তুমি যদি কি হও? ন্যায়নিষ্ঠ হও, তুমি যদি ন্যায়পরায়ণ লোক হও, তাইলে সৃষ্টিকর্তাও তোমাকে সব কিছু থেকে দায় মুক্তি দিয়ে দিবে। মনে রেখো, শুধু মেধা ব্যতীত কঠোর পরিশ্রমও সাফল্যের জন্য অপরিহার্য। খুব ভালো করে মনে রাখো, শুধু মেধা না, কঠোর পরিশ্রম, মেধা ব্যতীত কঠোর পরিশ্রম তোমাকে সাফল্য বা তোমাকে সফলতা এনে দিবে। যারাই পরিশ্রম করবে আগামী 60 দিন, তারাই চান্স পাবে। এখানে মেধার কোনো প্রয়োজন নাই, মুখস্থ জাস্ট, মানে মুখস্থ বলতেছি, শুধু পরিশ্রম জাস্ট। ওকে, আর একটু জিনিসগুলোকে বুঝতে হবে। অধিকন্ত মানুষের প্রতি দয়া থাকাও জরুরি। ওকে, মানুষের প্রতিও সহানুভূতিশীল হইতে হবে। জীবনের এই শিক্ষাগুলো সফল মনীষীদের জীবন থেকে সংকলিত বা গৃহীত। এগুলা আমাদের যারা সফল মনীষী তারাই এইসব কথাবার্তা বলে গেছেন। ঠিক আছে, তাইলে দেখো এইখান থেকে আমরা
দূরে বা বিচ্ছিন্ন এর ইংরেজি হলো অ্যালোফ, অ্যালোফের পরে কি বসে? ফ্রম বসে। আমরা ফ্রমের গল্প শিখতেছি। বিরত, অ্যাবস্টেইন, এরপরে কি বসে? ফ্রম বসে। অনুপস্থিত, এরপরে কি বসে? অ্যাবসেন্ট। তারপরে কি দেখো? মুক্তি পাওয়া, অ্যাবসলভ, ফ্রম। তারপরে ব্যতীত, এপার্ট, এপার্টের সাথে ফ্রম বসে। অধিকন্ত, এপার্ট, মানে এটাও ওই ব্যতীত, মানে এক্সট্রা, হ্যাঁ। তারপরে সংকলিত, অ্যাডাপ্টেড, এরপরে ফ্রম বসে। তাইলে আমরা এই যে গল্পগুলা শিখলাম, এই গল্পগুলাকে যদি তুমি জাস্ট মাথায় রাখতে পারো, তাইলেই তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিক্যালি মাথায় চলে আসবে। তাইলে আমরা 20 পর্বের আজকের প্রথম পর্ব শেষ করলাম, ওকে? আমরা এরকম করে 20 পর্ব না, তোমাদের মেবি 78টা বা 68টা এরকম গল্প আছে। এ পড়লে তোমার 900 প্রিপোজিশন মুখস্থ হয়ে যাবে। আজকে আমরা কতগুলা প্রিপোজিশন শিখছি দেখো। এইখান থেকে 6টা, এইখান থেকে কতগুলা, এইখান থেকে হচ্ছে 13টা, 13 আছে 19, 19-এর পরে যে এইখান থেকে 27, হ্যাঁ। ধরো এইখান থেকে 20 আর 26 হইল 20, 26 কত হয়? 46টা, 46। তারপরে এইখান থেকে আরও ধরো এইখান থেকে 10টা, 46 আর 10 ধরো 56, 60টার মতো আমরা মোটামুটি এইখান থেকে প্রিপোজিশন আজকে শিখছি। এখন এই 60টা প্রিপোজিশনে তোমার কাভার করছে 100 এমসিকিউ। তার মানে দেখো, এই যে আমার এখানে জাস্ট গল্প শুনে তুমি 100 এমসিকিউ প্রিপোজিশনের কাভার করে ফেলছো, প্রিপোজিশনের কাভার করে ফেলছো, বুঝছো? এগুলাকে বলা হয় ইফেক্টিভ স্টাডি। এগুলাকে কি বলে? ইফেক্টিভ স্টাডি। তাইলে 100 এমসিকিউ সলভ হয়েছে এবং আমরা নতুন 60টা কি শিখছি? প্রিপোজিশন শিখছি। এবং আরও একটা জিনিস শিখছি, সেটা কি? কমপক্ষে 60টা শব্দের মধ্যে কমপক্ষে তোমরা 20টা নতুন ওয়ার্ড মিনিং শিখে ফেলছো, নতুন ওয়ার্ড মিনিং শিখে ফেলছো, ঠিক আছে? তাইলে আমাদের এই একটা জিনিস দিয়ে আমরা অনেক কিছু শিখলাম, আমাদের লাইফে এগুলো কাজে আসবে, ওকে? তাইলে আমরা এটা আমাদের প্রিপোজিশনের প্রথম অংশটা শেষ করলাম। এই যে আমার ক্লাসটা যে তোমরা করলা, এখন তোমরা নিজেরা পড়তে বসো, দেখবে এগুলো সহজ মনে হবে, ঠিক আছে? একা একা যখন পড়বা তখন অনেক ফাস্ট তাড়াহুড়া থাকে, এই জন্য তোমরা আসলে ভালো করে পড়তে পারো না, ওকে? এটা গেল এখানকার বিষয়। এরপরে আসো, এটা গেল আমাদের প্রিপোজিশনের বিষয় বা প্রিপোজিশন, এটা আমাদের গেছে। প্রিপোজিশনের পরে আমরা কি পড়ব? আমরা পড়ব হচ্ছে চমৎকার আর একটা জিনিস। এটা প্রিপোজিশন গেল না? প্রিপোজিশনের পরে আমরা পড়ব হচ্ছে এই যে ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস, লেকচার 1, মানে 1 নাম্বার লেকচারে আমরা ইডিয়াম ফ্রেজ পড়ব, ওকে? ইডিয়াম ফ্রেজ আরও চমৎকার একটা জিনিস, এইটাকেও মুখস্থ করতে হয় না, এইটাকেও জাস্ট ক্লাসে বসে বসে আমার লেকচার শুনতে হয়। তুমি যদি এই শুনতে পারো, তোমার ইডিয়াম ফ্রেজও মুখস্থ হয়ে যাবে। তো আশা করি মানে ইডিয়াম ফ্রেজ আমরা আসলে কতগুলা শিখবো এই 20টা লেকচারে, সেটাও আমি বলি। আমরা টোটাল 850 প্লাস ইডিয়াম ফ্রেজ শিখবো 20টা লেকচারে। শুনে ভয় পাওয়ার কিছু নাই ভাই, 800 মনে থাকবে? তোমার মনে না থাকলে আমাকে এসে কি করবা ভাই, টাকা রিটার্ন দেন কোর্সের, আমার মনে নাই, হ্যাঁ? এটা হইলো তোমার সাথে চ্যালেঞ্জ, সবগুলাই তোমার মনে থাকবে, জাস্ট ঠান্ডা মাথায় একটু করে শুনবা, ঠিক আছে? এই 850টা যখন আমরা পড়বো, আমাদের মোটামুটি যা আছে সব কাভার হবে, যা আছে সব কাভার হবে। মানে বিগত 1991 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত যত প্রশ্ন আছে সব কাভার হবে। এবং যা পরীক্ষাতে আসবে এর মধ্যে থেকেই যে 3টা বা 2টা যে তোমাদের ইডিয়াম ফ্রেজ আসবে, সব তোমরা কমন পেয়ে যাবা এবং তোমার এটা লাইফ টাইম কাজে লাগবে, ওকে? তাইলে আসো আমরা এটা শুরু করে দিই। দেখো, ABC মানে কি? প্রাথমিক জ্ঞান। এটা আমি শেখানোর কিছু নাই, এটা নিজেরা শিখে নিবা। স্লাইস অফ কেক মানে লভ্যাংশ। কেমনে? এটার গল্পটা একটু শোনো। স্লাইস অফ কেক মানে কি? এই ইডিয়াম ফ্রেজ কিন্তু তোমার আর পড়তে হবে না, জাস্ট ক্লাস দেখলেই তোমার মাথায় থেকে যাবে। দেখো, স্লাইস অফ কেক মানে কি? ধরো অনেকে মানে একটা বড় একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে অনেক লাভ হয়েছে, এখন লাভবান হওয়ার পরে মানুষ কেক কাটতেছে, ওকে? এখন কেক কাটার পরে যারা ওই কর্মী আছে সবাইকে এক স্লাইস করে দিচ্ছে। তো ওই জায়গা থেকে এই গল্পটা চলে আসছে, স্লাইস অফ কেক মানে লভ্যাংশ। আমাদের কোম্পানির লাভ হয়েছে, তার মানে আমি কেক পাবো এখন। তাইলে আমরা এটাকে কিভাবে মনে রাখবো? এই স্লাইস অফ কেককে এইভাবে, যেটা আমি গল্প বললাম, কোনো দিন ভুলে যাবা না। এরপরে আসো, এখানে আসো, এ পিস অফ কেক। এখন দেখো, এই যে কোম্পানির আমরা যে কেক কাটলাম, এখন দেখো পৃথিবীতে কেক কাটার মতো সহজ জিনিস আছে? নাই। যে কথা বলতে পারে না, ওর হাতেও চামচ দিয়ে ও কেটে দিবে।
তো তার মানে পিস অফ কেক মানে ওই কেক কাটাটা খুবই সহজ কাজ, তার মানে খুবই সহজ কাজ, ভেরি ইজি টাস্ক। ওকে, তো পরীক্ষাতে কিন্তু তোমাদের এগুলো অপশনে থাকবে, আমি বাংলায় বলে দিচ্ছি, ইংরেজিটা তোমাদের অপশনে থাকবে। পিস অফ কেক মানে কি, এটা ভেরি ইজি, খুবই সহজ একটা কাজ। তারপরে আসো, এ রাউন্ড ডজন মানে পুরো 1 ডজন, এটা তো সহজেই বুঝতে পারবা। রাউন্ড ডজন মানে ধরো রাউন্ড ফিগার করা হয়, যে ধরো 12টাই 1 ডজন, এটা 1 রাউন্ড, এইটা 1 রাউন্ড, এইভাবে। ওকে, তো এই জন্য যখন রাউন্ড কথাটা আসবে তখন এটা পুরো 1 ডজন বোঝাবে, যে 12 পিসে আছে এইখানে। তারপরে কি দেখো, এ ডিম অফ ডজন মানে মনে রাখবা যে পৃথিবীতে সব থেকে সহজ ব্যবসা করা হইলো ডিমের ব্যবসা করা। ওকে, মানে তুমি ধরো ডিম বিজনেস করতেছো, ওকে, ডিম আনবা বেচে দিবা, ডিম আনবা বেচে দিবা। তার মানে যখন আমরা এই ডিম ডর্জন বলবো তখন আমরা খুবই সস্তা এবং খুবই সহজলভ্য বা খুবই সহজে করা যায় এমন একটা জিনিস নিয়ে কথা বলতেছি। ওকে, তার মানে এই ডিম ডর্জন মানে খুবই সহজ একটা জিনিস। ঠিক আছে, এই যে আমি যে কথাগুলো বলতেছি, এই যে আমি যে কথাগুলো বলতেছি, তোমরা নোটটা বের করে এগুলা কিন্তু লিখে রাখবা, এগুলার সাথে সাথে টেকনিকগুলা। তাইলে তোমারও কিন্তু মাথায় মনে থাকবে, টেবিলে বসে সবাই এগুলা লেখো। তারপর একটা কি দেখো, এ বেকার ডজন। নর্মালি দেখবা যে বেকার লোকজন যখন কোনো একটা জায়গায় চলে আসে, ভাইয়া বেঁধে যাচ্ছে যারা, তারা সুন্দর মতো লিভ নিয়ে আবার ঢুকে যাও, এখানে নেটের কোনো প্রবলেম নাই। ঠিক আছে, দেখো এ বেকার ডজন মানে কি, 13টা। মানে দেখবা যে বেকার লোকজন যেখানেই যায় না কেন গ্যাঞ্জাম তৈরি করে। ধরো ওখানে 5 জন বিসিএস ক্যাডার আছে, বা ধরো 5 জন পাবলিকে পড়া স্টুডেন্ট আছে, তুমি একমাত্র পাবলিকে পড়ো না, তার মানে তুমি এখানে গিয়ে একটা বেকার মানে এক্সট্রা লোকজনের একটা এক্সট্রা ভাইব তৈরি করবা। তো এই বেকার মানে আমরা মনে রাখবো যে কোনো একটা ডজনের সাথে এক্সট্রা একটা জিনিস চলে আসছে। তো আমরা কিছুক্ষণ আগে শিখলাম ডজন মানে কি 12 পিস, তার সাথে বেকার একজন, তার মানে এটা হলো 13টা। তার মানে এই বেকার ডজন মানে কি 13। ওকে, এরপর আসো এই ডার্ক হর্স। মানে ডার্ক হর্স বলতে বোঝায় কেমন, বলে না যে এবারের ফুটবল বিশ্বকাপ, এই ফুটবল বিশ্বকাপের ডার্ক হর্সকে, ডার্ক হর্স মনে করো কোনো একটা দল যাদের নিয়ে কারো এক্সপেকটেশন নাই কিন্তু তারা ভালো খেলতেছে, এমন একটা দলকে বলা হয় মানে ডার্ক হর্স, যে কেউ তাকে চিনে না বাট সে একজন ডার্ক হর্স, তার অ্যাবিলিটি আছে ভালো খেলার। এইরকম ডার্ক হর্স মনে করো একসময়, ধরো মনে করো ইউক্রেনকে তুমি ডার্ক হর্স রাখতে পারো, ওরা কিন্তু ভালো ফুটবল খেলে। সো এই 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 যে বিষয়গুলা, এগুলা হচ্ছে ডার্ক হর্সের বিষয়। ওকে, এগুলা ডার্ক হর্সের। তারপরে আমি তোমাকে যদি লিগের কথা বলি, হ্যাঁ, এখানে ধরো তুমি যদি ইয়াতে আসো ইংলিশ প্রিমিয়ার লিগের, হ্যাঁ, ইংলিশ প্রিমিয়ার লিগের ওই যে সান্ডারল্যান্ড, হ্যাঁ, যেটাতে আমাদের কিউবা মিশেল খেলতো, মানে আন্ডার-23-তে, ওই সান্ডারল্যান্ড টিমটা কিন্তু প্রথমবার এসেই সবাইরে ধুমাধাম হারায়া দেওয়া শুরু করছিল। তারপরে একবার এর আগে সিজনে নটিংহাম ফরেস্ট এরা আসছে, এরা এসে ধুমাধাম হারায়া দেওয়া শুরু করছে। তো এগুলাকে বলা হয় ডার্ক হর্স, মানে এদের কেউ চিনে না বাট এদের ক্যাপাবিলিটি আছে যে কোপায়া দেওয়ার। ওকে, অন্ধকারের ঘোড়া, তো তাদেরকে বলা হয় সেটা। তাইলে আসো, এই ডার্ক হর্স মানে কি, কোনো একটা অপরিচিত ব্যক্তি যার যোগ্যতা আছে সেটা। এ বেড অফ রোজেস, এটা তো সবাই জানো, হ্যাঁ, যে বেড অফ রোজেস মানে খুবই আরামদায়ক অবস্থা, যে লাইফ ইজ নট অফ কি বলে এখানে বলা আছে, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। হ্যাঁ, সো এইটাই তো তোমরা সবাই জানো। অ্যাম্বিভ্যালেন্ট মানে হইলো দ্ব্যর্থবোধক, মানে তুমি আসলে অ্যাম্বিভ্যালেন্ট, যে তুমি ভাবতেছো যে আমি এবার গুচ্ছের জন্য কোপায়া পড়বো নাকি সেকেন্ড টাইম নিব। ওকে, এইটা হইলো অ্যাম্বিভ্যালেন্ট, মানে তুমি দোটানায় আসো। অ্যাসিড টেস্ট, রিয়াল টেস্ট, কঠিন পরীক্ষা। এই যে আজকে আমি যা পড়াইতেছি, আমি যখন তোমাদেরকে নির্ভরে এক্সাম নিব, এটা হবে তোমাদের রিয়েল টেস্ট। আমি জানি এক্সামে তোমরা সবাই খারাপ করবা, আমি এটাও জানি, কারণ প্রশ্ন সেই লেভেলের কঠিন আছে, আউট অফ দ্য বক্স প্রশ্ন আছে। কেউ যদি 60 নাম্বার তুলতে পারো আমার এসে বইল। সো এটা হইলো অ্যাসিড টেস্ট, একটা তোমাদের হবে আজকে পড়ার পরে। ওকে, এটা গেল অ্যাসিড টেস্ট। আখিল হিল মানে হলো কি উইক পয়েন্ট। ব্যাপারটা কি, যে আখিল শুধুমাত্র ছিল কেমন, যে আখিল নামের যে ব্যক্তি ছিল, মানে মানুষের উইক পয়েন্ট বোঝা হয়। আখিল হচ্ছে যে মরতো না, মানে ওর যদি গায়ে গুলি লাগতো এই পাশ থেকে ওই পাশে বের হয়ে যেত, তিল লাগলে এই পাশ থেকে ওই পাশে বের হইলে কোনো সমস্যা হইতো না। বাট কেন হইতো না, কারণ সে সৃষ্টিকর্তা থেকে একটা বর পাইছিল। বরটা কি, ধরো আখিল যখন জন্মগ্রহণ করছিল ওরে পা ধরে চুবাইছিল এরকম করে, এটা ধরো আখিলের এটা ধরো মাথা, এই যে এটা ধরো পা, এই সাদা অংশটা পা ধরে এরকম করে পানিতে চুবাইছিল। বলা হয়েছিল যে পানি যেখানে যেখানে লাগবে সেখানে ওর অস্ত্র আঘাত করতে পারবে না, কেটে দিচ্ছ আবার ঠিক হয়ে যাচ্ছে, মিরাকেল। কিন্তু ওই যে পা যেটা আছে, পাটা ধরে যে ওরা পানিতে চুবাইছে, ওই পাটা ছিল ওর উইক পয়েন্ট। ওইখানে যদি গুলি লাগতো তাইলে আখিল মারা যাইতো।
ওকে, এই জন্য আখিল হিল থেকে, আখিলের হিল, হিল বলতে কি বোঝায়, ওই যে দেখো না হাই হিল জুতা, মানে পায়ের ওই অংশটা বাদ দিয়ে যে কোনো জায়গায় ওর গুলি লাগলে সে মরতো না। তো এই জন্য ওখানে লাগলে যে মরতো, এই জন্য এটার নাম হইল উইক পয়েন্ট। ওকে, এরপরে দেখো অ্যাডোবি অফ গড, বুঝতেই তো পারতেছো, হ্যাভেন মানে গডের একটা অ্যাডোবি। ওকে, ভালোবাসার জায়গা, অ্যাবসোলিউট জিরো, পরম তাপমাত্রা, এগুলো তো তোমরা জানো বিজ্ঞানের ভাষা। এ বোল্ট ফ্রম দ্য ব্লো মানে বিনা মেঘে বজ্রপাত, মানে আসলে আমি এটা এক্সপেক্ট করি নাই। এই যে মনে করো হুট করে আজকে যখন পরীক্ষা দিবা, দেখবা যে অনেকের মার্ক 50-এর নিচে চলে আসতেছে, এটাকে বলা হয় বিনা মেঘে বজ্রপাত। মানে তুমি আশা করতেছো ভাইয়ের প্রথম পরীক্ষা 70-80 ফাড়ায় দিব, কিন্তু তুমি মার্ক পাইছো 50, তো এটাকে বলা হয় বিনা মেঘে কি, বিনা মেঘে বজ্রপাত। আরে ওকে, তারপরে দেখো অ্যাপেল অফ ওয়ান আইস মানে চোখের মণি, মানে আপেল জিনিসটা কি খুবই ভালো একজনের, মানে আমরা তো প্রতিদিন আপেল খাইতে চাই, খুবই দামি জিনিস আপেল, তো এই জন্য অ্যাপেলকে বলা হয় এটা একটা চোখের মণি টাইপের জিনিস। অ্যাপেল অফ ডিসকর্ড মানে বিবাদের বিষয়, মানে কি দামি জিনিস নিয়েই মানুষের মধ্যে ঝগড়া এগুলো শুরু হয়, তার মানে অ্যাপেল অফ ডিসকর্ড মানে এটা আমরা মনে রাখবো যে এটা মানে হইলো বিপদের বিষয়। অল ইন অল মানে সর্বসেরা, বলে না যে অল ইন অল, আমাদের যেমন এই গুডসের কোর্সটা বাংলাদেশের অল ইন অন কোর্স, এটা আমি লিখে দিতে পারি, এই রকম দায়িত্ব নিয়ে তোমারে কেউই পড়াবে না এবং এইভাবে তোমাকে ইফেক্টিভ হইতে কেউ আগাবে না, এই জন্য এটা অল ইন কোর্স, বাংলাদেশের চ্যালেঞ্জ এডটেক মানে যত প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমাদের কোর্সে। তারপরে কি দেখো এইখানে অল ইন মানে কি অত্যন্ত ক্লান্ত, এই যে আমি তোমাদের দিনে ধুমায়া ক্লাস নিচ্ছি, এখন 1 ঘন্টা নিব, রাতের বেলা আবার জিকে ক্লাস নেব 2 ঘন্টা 1.5 ঘন্টা, এই 3-4 ঘন্টা ক্লাস নেওয়ার পরে আমি অল ইন হয়ে যাই, মানে আমি ক্লান্ত হয়ে যাই। এবং এই অল ইন কিন্তু অনেকবার পরীক্ষাতে আসছে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। অল বাট মানে হলো প্রায়, মানে কাছাকাছি টাইপের, যে আমার অল বাট হয়েই যাচ্ছিল সব ভার্সিটিতে, কিন্তু আমি চান্স পাই নাই। ওকে, এরপরে আসো অল অ্যান্ড সানড্রাই মানে, অল অ্যান্ড সানড্রাই মানে হচ্ছে কমন পিপল, মানে এভরি, মানে অল অ্যান্ড সানড্রাই, এই যে এই ব্যাচে যারাই আছো তাদেরকেই তো আমরা সব কিছু দিচ্ছি, অল অ্যান্ড সানড্রাইয়ের জন্য তো আমাদের সব পিডিএফ, এই জন্য হচ্ছে অল অ্যান্ড সানড্রাই মানে সব। অল অ্যাট ওয়ান্স মানে হঠাৎ, মানে এটাও সাডেনলি। অল একক মানে কি দেখো অত্যন্ত আগ্রহী। অল একক বিষয়টা কেমন, যে ধরো কোনো একটা জায়গায় বড় একটা প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম বলতে ধরো শাহরুখ খান চলে আসবে, যদি বলা হয় যে মিরপুর স্টেডিয়ামে শাহরুখ খান চলে আসবে নাচানাচি করার জন্য, এখন তাকে দেখার জন্য সবাই আগ্রহে থাকে না, তো এই আগ্রহটাকে, কৌতূহলটাকে বা এই জিনিসটাকে বলা হয় হচ্ছে একক। এগোগের মানে অর্থই হইল কৌতূহলী, তার মানে একক। অল একক মানে কি, যে অত্যন্ত আগ্রহী বা অত্যন্ত পরিশ্রমী। অল একক দিয়ে শাহরুখ খান মনে রাখবা, তাইলেই হবে। তারপরে কি দেখো অল বটম মানে কি একদম প্রকৃতপক্ষে, মানে মূলত, মানে ব্যাপারটা কি অল বটম মানে কি জানো, যে আমি ধরো তোমাকে পড়াইতেছি, পড়ানোর পরে একদম শেষের দিকে, বা ধরো তুমি লিখিত পরীক্ষা দিচ্ছ কোথাও, শেষ লাইনে লেখো না যে আমি আসলে এগুলা দিয়ে বুঝাইলাম যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আসলে খুবই খারাপ শিক্ষা ব্যবস্থা। কেন, এই যে অল বটম মানে শেষ লাইনে তুমি তো মূল কথাটা লেখো, এই জন্য অল বটম মানে হইল কি মূলত বা প্রকৃতপক্ষে। তারপরে কি দেখো অ্যাট এ লো অ্যাব, অ্যাট এ লো অ্যাব মানে হইল নিম্নমুখী, অ্যাব মানে হইল কি জানো, লো অ্যাব মানে হইল নিচের দিকে স্রোত বয়ে যাওয়া, এই জন্য অল অ্যাট এ লব মানে হইল নিম্নমুখী বা খারাপ অবস্থা। মানুষ যখন স্রোত যখন নিচের দিকে যায় ওটা তো খুবই খারাপ অবস্থা, তাই না, যে স্রোত আসলে দ্রুত যাচ্ছে, কেউ পড়ে গেলে ওকে টেনে নিয়ে যাবে, সেই জন্য লো অ্যাব মানে হইল খুবই নিম্নমুখী বা খারাপ অবস্থা। অ্যাট এ স্ট্রেস মানে হইল একটানা, এই যে আমি তোমাদেরকে যে পড়া দিই এগুলা তো মানে অ্যাট এ স্ট্রেস পড়াশোনা করতে হয়, তো এই অ্যাট এ স্ট্রেস মানে হইলে একটানা পড়াশোনা করা, এটা মনে রাখবা যে অ্যাট এ স্ট্রেস মানে এটা ইডিয়ামেই তোমার লাইফের সাথে যুক্ত, যে অ্যাট এ স্ট্রেস আমার পড়াশোনা করতে হবে একটানা। ওই যে কালকে আমি মেসেজ দিছি না যে তোমার আর বইয়ের মাঝে আর এই 4 ঘন্টা যে ব্রেক থাকে একটা ক্লাস থেকে আর একটা, এর মাঝে যেন তৃতীয় কোনো ব্যক্তি না আসে, তার মানে এই যে অ্যাট এ স্ট্রেস পড়াশোনা করতে হবে। এরপরে কি দেখো অ্যাট এ রাউন্ড রেট মানে ওই যে বলা হয় না যে রাউন্ড রেটেই সব কিছু বিক্রি করতে হবে, সরকার কর্তৃক রাউন্ড রেট, তার মানে নির্ধারিত মূল্যে। অ্যাট লার্জ মানে কি একদম মুক্তভাবে, মানে লার্জ মানে কি যে বড় একটা জায়গা আছে, বড় একটা জায়গা মানে এটা দ্বারা আমরা মুক্ত মনে করব। ওকে, অ্যাট টাইমস মানে আমি অ্যাট টাইমস কোনো এক টাইমসে আমি আসলে এইসব পড়াশোনা করতাম না, তার মানে কোনো একটা সময়ে মাঝে মাঝে আমি আসলে পড়াশোনা করতামই না, এই জন্য আমি চান্স পাই নাই। তারপর দেখো অ্যাট এনি কস্ট মানে যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট মানে যে কোনো মূল্যে আমার গুচ্ছ ভালো করতে হবে। অ্যাট মানে স্টোন থ্রো মানে ধরো বড় একটা পাথর তুমি মেরে দিচ্ছ, তার মানে কোন জায়গায় কত দূর যাবে, বা ধরো যে কোনো একটা পাথর নিক্ষেপ করলে সর্বোচ্চ 100 মিটার নিয়ে যাইতে পারবা,
তো 100 মিটার মানে কি খুবই কাছে একটা জায়গা, তো এই জন্য বলা হয়েছে অ্যাট স্টোন থ্রো মানে খুবই নিকটে, যে আমার বাড়ি থেকে আর ওর বাড়ি হইলো ঢিল মারার দূরত্বে। হ্যাঁ, তারপরে অ্যাট অল মানে কি আদৌ, মানে অ্যাট অল মানে কি আদৌ আমি যদি পড়াশোনা না করে আমি কি আদৌ চান্স পাবো, মানে আমার কি আদৌ কোথাও চান্স হবে, এই জন্য অ্যাট অল। ওকে, এরপরে আসো, এরপরে আমাদের পড়া শেষ। আমাদের কি পড়া শেষ? আমাদের ইডিয়াম ফ্রেজ পড়া শেষ। তো এই যে জিনিসগুলা, এগুলা কি হয়েছে না? আমি যদি তোমাকে বলি, ধরো যতগুলো আমি তোমাদেরকে বলাইলাম, ধরো এরকম করে যদি আমি বলি যে অল একক মানে কি, তোমার মাথায় কিন্তু চলে আসছে অল একক হইল কি শাহরুখ খান, অনেক আগ্রহ নিয়ে তাকে দেখতেছি। এই যে পড়তেছো, পড়তে পড়তেই পরামুখস্থ হয়ে যাচ্ছে, এইটা হইল পড়াশোনার স্ট্র্যাটেজি। আমি যদি তোমাকে আরও দুই একটা র্যান্ডমলি মনে করতে বলি, দেখবা তোমার মনে আছে। ধরো এরকম করে যদি তোমাকে আমি একটা যে কোনো একটা, ধরো এইখানে যে কোনো একটা আসছে, ধরো এরকম করে আমি তোমাকে বললাম, এগুলো তো সহজ। আখিল হিল, আখিল হিলের গল্প তুমি জানো, উইক পয়েন্ট। তারপরে তোমাকে যদি র্যান্ডমলি ধরি ডার্ক হর্স, তুমি তাও জানো। হ্যাঁ, ইউক্রেন ডার্ক হর্স হিসাবে ভাই গল্প দিছিল। তারপরে যদি ধরি বলি এই রাউন্ড ডর্জন মানে একটা ফুল ডর্জন, এক ডিম ডর্জন, ডিমের ব্যবসা সহজ ব্যবসা, তাইলে কি ক্লাসের মধ্যে পড়াশোনাগুলো হইল না? আমি যেগুলো বললাম ওগুলো কি মাথায় ছিল না? এগুলা কিন্তু মাথায় ছিল। সো এইটাই হইল ইফেক্টিভ পড়াশোনা স্ট্র্যাটেজি। তার মানে আমি মনে করবো এইখানের 90% পড়াশোনা তোমার কাভার হয়ে গেছে, মুখস্থ অংশের 90% কাভার হয়ে গেছে, 90% কি কাভার হয়ে গেছে। ওকে, এখন আসো, আর বাকি 10% তুমি 1-2 বার রিডিং পড়বা, শেষ, ওর কাহিনী খাতাম, টাটা বাই বাই। হ্যাঁ, এখন আসো আমরা পড়বো হচ্ছে গ্রুপ ভার্ব। আমরা এখন পড়বো কি? গ্রুপ ভার্ব। তাইলে আসো, গ্রুপ ভার্বগুলোও সেম স্ট্র্যাটেজিতে তৈরি করা, এবং গ্রুপ ভার্বের বিগত কত বছর, আমি 30 বছর বলি কেন, আমি তো বলবো 35 বছর, 1991 থেকে 2026 সাল, 36 বছরের প্রশ্ন কাভার হবে। উদয় আমি 30 বছর বলি সবসময়। আচ্ছা, এখন আমরা বলবো গ্রুপ ভার্ব। এখন দেখো গ্রুপ ভার্বের প্রশ্নগুলোকেও সেম স্ট্র্যাটেজিতে অ্যানালাইসিস করে, মানে অ্যাবিডিয়ার সাথে যাই অর্থ প্রকাশ করুক না কেন বাই বসায়া দিবা, কাজ শেষ, পরীক্ষাতে কমন। হ্যাঁ, এইটা এগুলা হচ্ছে গ্রুপ ভার্ব। তো তোমরা কেমনে পড়বা এটাকে হচ্ছে বাংলা থেকে ইংলিশ পড়ার ট্রাই করবা, আর যদি যাদের কষ্ট হয়ে যাবে তারা ইংলিশ থেকে বাংলা পড়বা। ওকে, এইভাবে পড়বা যে অ্যাবিডি বাই মানে মানে মেনে চলা, অ্যাক্ট ফর মানে কারো হয়ে কাজ করা, অ্যাক্ট অন মানে ক্ষতি করা। ওকে, মুখস্থ করবা এভাবে। অ্যাক্ট আপ মানে কি অনেক খারাপ, মানে ব্যাপারটা কেমন দেখো, এটাকে মনে রাখবা এইভাবে, অ্যাক্ট আপ মনে থাকে না। অ্যাক্ট আপ মানে হইল যে খারাপ আচরণ করা, মানে অনেক উপরের লেভেলের আচরণ, এটাকে বলা হয় খারাপ আচরণ। এই জন্য একটা অ্যাপ দ্বারা খারাপ আচরণ। বেয়ার আউট মানে সমর্থন করা, হ্যাঁ, যে এবার অমুক দল নির্বাচনে আসুক, আমি এটা মানে জিতে যাক, এটা আমি সমর্থন করতেছি। বা ধরো বাংলাদেশ যে এবার আইসিসিতে ফুটবল আইসিসি ইভেন্টে যোগদান করলো না T20 বিশ্বকাপে, এটাকে আমি সমর্থন করতেছি, এটাকে বলা হয় বেয়ার আউট। বেয়ার উইথ মানে কি টলারেন্স, সহ্য করা। ওকে, তারপরে কি দেখো ব্লো অ্যাওয়ে। ব্লো অ্যাওয়ে মানে কি কোনো একটা অ্যাওয়ে বলে না যে আমরা অ্যাওয়ে সিরিজ করব, অ্যাওয়ে সিরিজে যাব, বলে না ফুটবল খেলায়, ক্রিকেট খেলায়। তো এই অ্যাওয়ে সিরিজটা মানে কি? অ্যাওয়ে মানে হইলো উড়িয়ে দেওয়া, মানে উড়ে তোমার অন্য যাইতে হবে, যে আমরা নিউজিল্যান্ডের সাথে একটা অ্যাওয়ে সিরিজ খেলবো, মানে আমরা মিরপুর থেকে নিউজিল্যান্ডে উড়ে যাব। ঠিক আছে, সো এটা হইলো আমাদের গ্রুপ ভার্ব। ওকে, এরপরে কি দেখো ব্লো অফ মানে হইলো নির্গত হওয়া। ব্লো অফ মানে কি নির্গত হওয়া। এগুলো একটু মনে রাখতে হয়, কিছু জিনিস তো আছেই যে একটু মাথায় চাপ দিয়ে নিতে হবে। ব্লো আউট, আউট মানে হইলো নেভানো। হ্যাঁ, মানে তুমি একদম সব কিছু আউট করে দিছো, মানে কি নিভাইয়ে দিছো এইরকম। ব্লো আপ মানে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া। হ্যাঁ, বলে না ব্লো আপ হয়ে গেছে, একদম উপরের দিকে উড়ে গেছে। তারপরে কি দেখো বুক আপ মানে পরিপূর্ণ থাকা, যেমন আমাদের এই কোর্সের প্রায় সব সিডি বুক আপ পরিপূর্ণ হয়ে গেছে। বাউন্স ব্যাক, এই যে এটা সারা জীবন মনে রাখবা। বাউন্স ব্যাক মানে হলো ব্যর্থতার পরে সফলতা হওয়া, মানে সফল হওয়া। যেমন তুমি কোথাও চান্স পাও নাই, তুমি সবাই বাউন্স ব্যাক স্ট্র্যাটেজি মানে স্টোরি দিবা। হ্যাঁ, বাউন্স ব্যাক মানে আমাদের প্রবলেমটা কি, আমাদের যত পরিমাণে স্টুডেন্ট চান্স পায় এগুলা নিয়ে আমি কখনো পোস্ট করি না, বা এগুলা নিয়ে কোনো ইন্টারভিউ নিই না, যার কারণে মানুষজন ভাবে যে আমরা আসলে পোলাবানদের পড়াই, পোলাবান চান্স পায় না। আমি যদি এগুলা দিতাম, আমাদের ব্যাচে প্রত্যেকটা ব্যাচে 75% থেকে 85% স্টুডেন্টের সাকসেস রেট আছে। হ্যাঁ, মানে যারা রেগুলার পড়াশোনা করে, আমি যেভাবে পড়াই, এগুলা যদি আমি একবার দেওয়া শুরু করি, দেখবা
মানে কত বাউন্স ব্যাক স্টোরি আছে। তো তোমাদের এই ব্যাচে যারাই আছো, আমাদের পুরনো নতুন যারাই স্টুডেন্ট আছো, 400+ স্টুডেন্ট, সবগুলার আমি এবার এই বাউন্স ব্যাক স্টোরি শুনতে চাই। মানে তোমার এই গল্প আমি যাতে করে শুনতে পারি, এই দায়িত্ব তোমার নিজের উপরে। এটাকে আমানত মনে করে পড়াশোনা করবা, যে আমি ভাইকে বাউন্স ব্যাক স্টোরি শোনাবো, আমার সবগুলাকে লাইভে নিয়ে আসবো, এনে এক এক করে বাউন্স ব্যাক স্টোরি বলবা, যে ভাই আমি এইভাবে চান্স পাইছি, এই জিনিসগুলো আমি করছি, আমারে কোনোভাবে তোষামত করার প্রয়োজন নাই। হ্যাঁ, যে ভাই শুধু আপনার কারণে চান্স পাইছি। প্রথমত বলবা যে ভাই আপনার কারণে আমি চান্স পাই নাই, আমি চান্স পাইছি আমার নিজের কারণে, কিন্তু এইটাতে আপনার কন্ট্রিবিউশন আছে, এইটা বলবা। এইভাবে আমাদের স্টুডেন্টরা যারা চান্স পাবা, মোটামুটি আমি চাই সবাই চান্স পাও, যারাই পরিশ্রম করবা তারাই চান্স পাবা, তারাই এইভাবে বলবা যে ভাই আপনার কন্ট্রিবিউশন আছে, বাট সব কিছু আমি নিজে করছি। এই হ্যাডাম নিজের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? যে আমারে কেউ চান্স দেওয়ায় নাই, আমি নিজে পড়ে আমি চান্স পাইছি, কিন্তু আপনি আমাকে হেল্প করছেন, এর জন্য আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। দিস ইজ দ্য ট্রু কথা। এইটা হইল কথা। যে অমুক কোচিং আমাকে চান্স দিছে, অমুক ভাইয়া চান্স দিছে, দিস ইজ নট দ্য রিয়েল কথা, ঠিক আছে? ওকে, ব্রেকডাউন মানে কি? ভেঙে পড়া। এই যে এখন যে তোমরা ভেঙে পড়তেছো, এটা ওকে, এটাকে ব্রেকডাউন বলা হয়। ব্রেক ইন, কথা বলতে বাধা দেওয়া। এই যে আমি যে তোমাদের জুমে ক্লাস নেওয়ার সময় আজকে যদি মিউট করে না দিতাম, কতজন বাধা দিতা, এটাকে বলা হয় ব্রেক ইন। ব্রেক ইন টু মানে কি? ভেঙে ভিতরে প্রবেশ করা, মানে কোনো ইনটু মানে তুমি ভিতরে যাচ্ছ, হ্যাঁ সেটা। তারপরে কি দেখো, ব্রেক অফ মানে হঠাৎ করে থেমে যাওয়া। এই বল নাই ওস্তাদ অফ 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 ব্রেক ব্রেক, তো সেই হইল অফ, ব্রেক অফ। ওস্তাদ মনে করো দাম করে ব্রেক মেরে দিছে। দেখবা আমি যখন হচ্ছে ওই ঢাকায় যখন অ্যাডমিশনে কোচিং করতাম, হ্যাঁ, তো আমি থাকতাম হচ্ছে ওই বিভিন্ন বাস আছে, শ্যামলী বাস আছে, আর না শ্যামলী না, আর কি কি জানি বাস আছে, আমার নাম মনে নেই, এগুলোতে উঠতাম। ও যা ওস্তাদ ব্রেক ব্রেক ব্রেক, তো সেই ব্রেক মেরে দিত, ব্রেক অফ। হ্যাঁ, ব্রেক অফ মানে হঠাৎ করে থেমে যায়, দাম করে একটা বাস আর একটার পিছিয়ে গিয়ে দাম করে লাগায় দেয়, এগুলাকে বলা হয় ব্রেক অফ। হ্যাঁ, ওস্তাদ বামে প্লাস্টিক, হ্যাঁ সাবাস, ওস্তাদ বামে প্লাস্টিক, এই তো ঠিক আছে। এই সে ওস্তাদের কাছে আসলে ব্রেক অফ হয়ে যাবে, হঠাৎ করে থেমে যাওয়া। তারপরে কি দেখো, ব্রেক আউট মানে হলো ছড়িয়ে পড়া। বল না যে এই রোগটা ব্রেক আউট করছে। ব্রিং অ্যাবাউট মানে হলো ঘটানো, ব্রিং অ্যাবাউট ঘটতেছে, ওকে, সেটা হইলো এখানকার বিষয়। এরপরে আসো আমাদের স্পেলিং। স্পেলিং সারা জীবন মুখস্থ করছো, কিন্তু আর মুখস্থ করবা না, এখন টেকনিক দিয়ে শিখবা। তো আমরা স্পেলিংয়ের খুবই কম নিয়ম শিখবো। আমরা নর্মালি 30টা স্পেলিংয়ের নিয়ম শিখবো, 30 না 40টা স্পেলিংয়ের নিয়ম শিখবো। ও 40টা স্পেলিংয়ের নিয়ম দিয়ে আমরা 1000 স্পেলিং শিখে ফেলবো, ওকে। তো আজকে আমরা 2টা শিখবো। দেখো কি বলা আছে, স্ট্রেস বা জোরে এমন জিনিসগুলোতে ডাবল হয়, মানে স্ট্রেস বা জোরে পড়লে সেইগুলাতে ডাবল হয়। ব্যাপারটা একটু খেয়াল রাখো খালি। ইংরেজি শব্দের যে সিলেবাল বা যে অংশে জোরে পড়া হয়, সেই অংশে কনসোনেন্টগুলো ডাবল হয়। মানে আমরা যে শব্দটা পড়ার সময় যে জায়গাতে একটু জোরে পড়ি, সেইটার কনসোনেন্টটা ডাবল হয়। মানে সিলেবাল আকারে ভাগ করা যায় যেটাকে, ওইটাই ডাবল হয়। দেখো আমি তোমাকে বলি, অ্যাক্সেসিবল। অ্যাক্সেসিবল, দেখো এইখানে আমরা যখন অ্যাক্সেসিবলকে পড়তেছি, এককে একবার উচ্চারণ করতেছি, আর তারপরে মনে করো শেষকে একবার উচ্চারণ করতেছি, এবলকে একবার উচ্চারণ করতেছি। এই যে 3টা অংশে ভাগ করলাম একটা শব্দকে, এটাকে বলা হয় সিলেবাল, মানে উচ্চারণের ভাগ। এটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। তো নর্মালি উচ্চারণের ভাগগুলা যেখানে থাকে, সেই অংশের যে কনসোনেন্টগুলো থাকে সেগুলো ডাবল হয়। দাঁড়াও একটু, উচ্চারণের যে ভাগগুলা থাকে সেইগুলোর কনসোনেন্টগুলা ডাবল হয়, তাই না? দেখো উচ্চারণের ভাগগুলা কি কি। এই যে অ্যাক্সেসিবল, তুমি যখন এরকম করে পড়তেছো, দেখো এরকম করে বলতেছো অ্যাক্সেসিবল, তার মানে দেখো এক, তারপরে কি সিস। এখন দেখো এক এবং সিসের সাথে কনসোনেন্ট আছে না, ওইটা ডাবল হয়ে গেছে। তারপরে দেখো কমিটমেন্ট, বা ধরো কমিটি, কমিটি। এখন দেখো কমিটি, তার মানে এই যে এখানে কমিটি, এই দেখো এইখানের একটা এম, এইখানের একটা এম, 2টা, মানে এইখানে এই জন্য এটা বলা হয়েছে। দেখো সিলেবালের যে অংশে জোর পড়ে বা যে অংশে চাপ পড়ে, সেই অংশে কনসোনেন্টগুলো সাধারণত ডাবল হয়। এই যে এই জায়গার কনসোনেন্টগুলো ডাবল হচ্ছে, এই একটা দিয়ে দেখবা এমন টাইপের জিনিসগুলা তুমি প্রথমত এরকম বড় শব্দগুলো যেগুলো পাবা, ওগুলাকে একসাথে করবা। করার পরে বা একসাথে আনবা, মানে যেগুলোই বড় শব্দ পাবা ওগুলাকে দেখবা কয়ভাবে এটাকে উচ্চারণ করা যায়। একা একা উচ্চারণ করবো, যে এক
সিস সিবল, তার মানে 3 বার। তার মানে এক এবং সিস এই দুইটার মাঝখানে যে দুইটা কনসোনেন্ট থাকবে, কনসোনেন্ট মানে কি এ ই আই ও ইউ, এই ভাওয়ালগুলো বাদ দিয়ে যা আছে সবগুলো কনসোনেন্ট, এগুলো থাকলেই ডাবল হয়ে যাবে। তো কেন তুমি এগুলো পড়তেছো জানো? কারণ তুমি যদি পরীক্ষাতে ভুল করো তোমাকে এই একটা সি কম দিয়ে দিবে বা ধরো একটা এম কম দিয়ে দিবে, এই জিনিসগুলা তোমরা ভুল করবা। তারপর দেখো মিটি, এই দেখো মিট, এইখানে টি, এইখানে টি, ডাবল টি হয়ে গেছে। ওকে, তো নর্মালি আমরা প্রথমের গুলা শিখবো আর পরের গুলো আমরা অটো পেরে যাব। ওকে, তো এইটা হইলো আমাদের স্পেলিংয়ের একটা নিয়ম। তারপরে কি দেখো অ্যাসেইনেশন, অ্যাসেইনেশন দেখো এস প্রথমে বললা, তারপরে সেই এই যে এস, এই যে এস, তারপরে নেশন, এস এস আই নেশন, এটাকে তোমরা এইভাবে পড়ো কিন্তু এইভাবে পড়বা। তারপরে কি দেখো পজেশন, দেখো পস সেশন, এই যে পস এইখানে দিলা, তারপরে আরেকটা সেশনের ক্ষেত্রে এস এস চলে আসছে। ওকে, এইভাবে। তো এই রকম করে সবগুলা যে ওয়ার্ড মিনিং আছে, এই যে এগুলা বিগত সালে আসা সবগুলাই, মানে এগুলা বিগত সালে কোনো না কোনো পরীক্ষাতে প্রত্যেকটাই আসছে, একটাও এখানে এক্সট্রা নাই, প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষাতে আসছে। তাইলে যদি কোনো না কোনো পরীক্ষাতে আসে তাইলে তুমি কি করবা? একটাও বাদ দিবা না। আর এগুলা নিজে নিজে এরকম করে, মানে এগুলা পড়ার স্ট্র্যাটেজিটা হইলো, ধরো যে কোনো একটা খাতা, খাতা তো নাই, মানে দেখাইতেছি, ধরো এটা তোমার খাতা। ওকে, তুমি এইভাবে পড়বা যে ধরো তোমাকে একটা, আমি ব্রিলিয়ান্টটাকে উচ্চারণ করে দেখাই, হ্যাঁ এই যে এটাকে ব্রিলিয়ান্ট, এরকম করে লিখবা, মানে খাতায় লিখবা ব্রিল, প্রথমে ব্রিল লিখবা, তারপরে লিয়ান্ট, লি, তারপরে আন্ট। তুমি তো 3 ভাবে এটা পড়ছো। তো নর্মালি জানো এই যে প্রথমটার ক্ষেত্রে ডাবল হয়, BRIL ব্রিল, তারপরে লি LI লি, ব্রিল লি অ্যান্ড। ওকে, 3 ভাবে এইভাবে খাতায় লিখবা, প্রতিদিন প্র্যাকটিস করবে। এগুলা এগুলো মুখস্থ করা জিনিস না, এগুলো বারবার প্র্যাকটিস করা জিনিস। মানে তুমি যদি মনে মনে পড়তে চাও এই জিনিস, কাজ হবে না, এটাকে লিখে লিখে পড়তে হবে। ওকে, খাতা থাকবে, উচ্চারণ করবা আর লিখবা। করাপশন এরকম করে বলবা, তাহলে কর, তারপর রাপশন। কেমনে আমি বুঝলাম ডাবল আর হবে? কারণ এইখানে কর, তারপরে আরও একটা আর আছে, এটাও একটা কনসোনেন্ট, এটাও একটা কনসোনেন্ট, তার মানে এটা ডাবল হয়ে গেছে। হ্যাঁ, একজিগারেট, একজিক এরকম করে লিখবা, এগস এগ, তারপরে গা রেড। কেমনে আমি ডাবল জি বুঝলাম? কারণ এই যে এইখানে একটা কানেকশন বিল্ডিংয়ের কারণে আমার ডাবল জি হয়ে গেছে। ঠিক আছে, সো এইভাবে এই জিনিসগুলোকে সবগুলা পড়বা। ওকে, এগুলাকে সবগুলা পড়বা, এইভাবে সবগুলাকে পড়বা। তারপরে এই নিয়মটা দেখো কি বলা আছে, প্রিফিক্স যোগ হলে মাঝে কনসোনেন্ট ডাবল হয়। মানে যদি প্রিফিক্স যোগ হয়, এখন সেই প্রিফিক্সগুলো কি কি? মানে প্রিফিক্স মানে পূর্বে যদি এই জিনিসগুলো থাকে কোনো শব্দের, হ্যাঁ, সেগুলোর মধ্যে যে কনসোনেন্টটা থাকে সেইটা ডাবল হয়ে যায়, বা সেইটাকে তুমি ডাবল করতে পারবা। দেখো কি, অ্যাড, এক, এজ, অ্যান, অ্যাপ, অ্যাস, ইল, ইম, আর, এই কয়েকটা মনে রাখবা যে এই কয়েকটা যদি থাকে তার মধ্যে যদি কোনো কনসোনেন্ট তুমি পাও এরকম করে ভেঙে ভেঙে, সেই কনসোনেন্টগুলো ডাবল হয়ে গেছে। যেমন দেখো এখানে ইলাস্ট্রেশন, তুমি দেখো ইল, এই যে এখানে ইল আছে, এই যে ইল পাইছো। এখন তুমি তো আগে শিখলা যে কিভাবে ভাঙতে হয়, ভাঙা জিনিসটা তো আগে তুমি শিখছো, তাই না? ভাঙা জিনিসটা যে এইটা এটা দুইটা কিভাবে সিলেবাল আকারে ভাঙতে হয়। তো ইল, তারপরে হচ্ছে লাস্ট কি বলে লাস্ট, মানে ইলিউশন আর কি, ইলাস্ট্রেশন না ইলিউশন। ওকে, এই যে ইল, তারপরে হচ্ছে লুশন। ওকে, এই দুইটার মধ্যে কানেকশন বিল্ডিং করে দিলা, শেষ। ইররিভেলেন্ট সেমভাবে একইভাবে হয়েছে। তো এইভাবে প্রত্যেকটাই নিচে যা যা আছে সবগুলাই এইভাবে তুমি করবা, সবগুলা এইভাবে করে ফেলবা। ওকে, তো এই হচ্ছে এই যে এখান থেকে এই কয়েকটা সেমভাবে লিখবা, একই স্ট্র্যাটেজি সবগুলা, জাস্ট মনে রাখবা। তার মানে 2টা নিয়ম আমরা একটা শিখলাম যে যদি এগুলা হচ্ছে প্রিফিক্স আকারে এই শব্দগুলা থাকে তাইলে, আরেকটা আমরা যদি শিখলাম যে যদি উচ্চারণের ক্ষেত্রে এরকম, মানে আমরা যদি কনসোনেন্ট দেখি সেটা ডাবল হয়ে যায়, হ্যাঁ, যদি পাশাপাশি আমরা সিলেবাল আকারে ভাঙি। এই 2টা নিয়মের আন্ডারে যতগুলা ছিল প্রিভিয়াস ইয়ারে আসা সবগুলোই তোমাকে দিছি। তো এইখানেও কিন্তু প্রত্যেকটাই এক একটা করে প্রশ্ন সলভ। তুমি যদি দেখো এখানে 50-60টা প্রশ্ন তোমার সলভ হয়ে গেছে এই 2টা নিয়মের মধ্যে। ওকে, সো এটা গেল এখানকার বিষয়। এরপরে আসো আমাদের দ্য মাইটি ভোকাবুলারি। দ্য মাইটি ভোকাবুলারি, ওয়ান অ্যান্ড অনলি, পৃথিবীতে একটা জিনিস এক্সিস্ট করে ইংরেজিতে ভালো হওয়ার জন্য, সেইটা হইল ভোকাবুলারি। এখন এই ভোকাবুলারি তোমাকে বেস্ট করতে হবে। ভোকাবুলারি ছাড়া তুমি কিচ্ছু করতে পারবে না। ভোকাবুলারি থেকে 8 মার্কের প্রশ্ন আসবে, 8 ডিরেক্টলি, ইনডিরেক্টলি কমপক্ষে 10 মার্কের প্রশ্ন শুধু ভোকাবুলারি থেকে পাবা। আর বাকি যেগুলো পড়লাম ওগুলা থেকে বাকি 10 মার্ক। ঠিক আছে, সো এই ভোকাবুলারি আমরা এখন একটু আগাবো। এখন এই ভোকাবুলারিগুলা
আমি বলি যদি তোমরা এই ভিতরেরগুলা পড়তে পারো তাহলে খুবই ভালো। ভোকাবুলারিগুলো কিভাবে তৈরি করা আছে দেখো, এইখানে যতগুলা ভোকাবুলারি আছে প্রত্যেকটাই প্রিভিয়াস আসা একটা প্রশ্ন, পরীক্ষাতে এভাবে ছিল। এইটা প্রশ্ন যে অ্যালাইন শব্দের সিনোনিম কি, বা অ্যালাইন বলতে আসলে কি বোঝায়। ধরো অপশন এটা বিতে ছিল, এটা এতে ছিল, এটা ডিতে ছিল, এটা তারপরে ধরো সিতে ছিল, এটা ওকে এইরকম করে ছিল। ওকে, তো প্রথমত আমরা তোমাদের কি করছি, এইখান থেকে যে শব্দটা ওইটা আমরা তো মেইন শব্দ, এবং এইটার সাথেই এইটা না, এই যে এটা ধরো এটার সাথে এটা বি নাম্বার, এটা সি, এটা ডি, এটা ই, হ্যাঁ সি ডি, যাই হোক এরকম করে এটা হইলো মূল শব্দ। আর এইটা যেটা আছে এটার সাথে ইনস্ট্যান্ট, হ্যাঁ মানে এই যে 2 নম্বরটা সবগুলা হচ্ছে একই, 2 নম্বরটা একই ওয়ার্ড, মানে 2 নম্বরটা আর এই বোল্ড করা প্রশ্নটা এই দুইটা সবসময় একই থাকবে। কেন থাকবে? আমার ইচ্ছা হয়েছে এই জন্য আমি দিছি, পরে এডিশনে দিব না। হ্যাঁ, সো এটা হইলো এখানকার বিষয়। ওকে, তো এটা দিছি কেন, কারণ অনেকে দাগায়া পড়ো, এটা দাগাইলে এটা মিশে যায়, তো এই জন্য এটা এখানে আলাদা একটা দিয়ে দিছি এই জন্য। ওকে, সো এবং এই বোল্ড করাগুলা বোঝা যায় যে এগুলো পরীক্ষাতে আসা প্রশ্ন, আর এগুলা সব অপশনের মধ্যে বা ভিতরে ছিল। আর এই যে 2 নম্বরটা সবসময় অ্যান্সার, মানে এইটার অ্যান্সার 2 নম্বরটা, এটার অ্যান্সার 2 নম্বরটা, হ্যাঁ তো 2-এ যেগুলাই থাকবে সেটাই হইলো এটার অ্যান্সার। ওকে, অ্যান্সারগুলো 2 নম্বরটাতে আছে, আর বাকিগুলো অন্য অপশন। কিন্তু পরীক্ষাতে সবসময় যে এই অ্যান্সার 2 নম্বর বা বিতে থাকবে এমনটা না। ওকে, এটা তোমাদের বোঝার স্বার্থে যাতে দেওয়া হয়েছে, মানে এমনিতে একটু সহজ করার স্বার্থে, যাতে রিলেটেড শব্দগুলো পাশাপাশি পাও এই জন্য দেওয়া হয়েছে। এখন দেখো এইগুলাকে পড়বা কিভাবে, ভোকাবুলারিগুলা মোটামুটি যদি পড়তে পারো, যদি মানে আমার সাজেশন থাকবে যে তোমরা এটা পড়বা, সাথে এইখানে যেগুলো আছে 2টা 3টা 4টা, মানে একটা পড়ার সময় তোমার 5টা করে ভোকাবুলারি হয়ে যাবে। ওকে, এরকম করে তোমরা পড়বা। ওকে, এইভাবে তোমরা পড়বা, আর প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এইখানে একটা বাদ দেওয়া মানে তুমি একটা এমসিকিউ বাদ দিচ্ছ। ওকে, সো আমরা যখন এগুলো পড়বো তখন কিন্তু আমাদের এমসিকিউ কভার হচ্ছে। যেমন দেখো এখানে প্রশ্নটা একটা অপশন, 2টা অপশন, 3টা অপশন, 4টা অপশন, 4টা অপশনে কী কী থাকতে পারে সেগুলোর অর্থ এখানে দেওয়া আছে। ওকে, সো এইভাবে আমরা এই জিনিসগুলোকে শিখবো। তো এইভাবে যদি আমরা শিখি মোটামুটি আমরা 5-6 হাজারের বেশি ওয়ার্ড মিনিং শিখে ফেলবো। ওকে, এবং আমাদের হাতে যেহেতু মোটামুটি 55 দিন বা 50 দিন টাইম আছে, আশা করি আমরা 50 দিনে অনেক অনেক জিনিস শিখে ফেলবো। একদিনে আমরা প্রায় মানে মোটামুটি 100-150-র মতো ওয়ার্ড মিনিং শিখবো। ওকে, সো এটা আসো তাইলে আমরা এখন দেখি। অ্যালাইন শব্দের অর্থ হইলো বিদেশি, এটা আমরা তো জানি, সবাই জানি। এখন এগুলার মধ্যে দেখবা মোটামুটি সবগুলাই তুমি জানো। এগুলা মানে ভোকাবুলারির বিভিন্ন সিস্টেম আছে, ডাইরেক্ট সিনোনিম অ্যান্টোনিম, একটা হইলো ওয়ার্ড মিনিং, মানে এটা দ্বারা কি বোঝো। তো এইরকম আন্ডারস্ট্যান্ডিং লেভেলের এগুলা লেখা আছে যে অ্যালাইন শব্দের অর্থ হইলো কি বিদেশি, বিদেশি বলতে কাকে বোঝায়, যারা দেশের বাইরে থাকে, ফরেনার, তার মানে অ্যান্সার হইলো এটা। বাকিগুলো একটু পড়ে নেবা। অ্যাবলেজ মানে হলো কি জ্বলন্ত, অ্যাবলেজ মানে জ্বলন্ত শেখা। এখন এই অ্যাবলেজ শব্দের অর্থ হইলো কি জ্বলন্ত, এটার সিনোনিম হচ্ছে, এটার অ্যান্সার ছিল হচ্ছে বার্নিং, এই জন্য এটা 2 নম্বরে। পরেরগুলো পড়বা গ্লোয়িং, লাইটিং, হ্যাঁ কালারফুল। তো দেখবা মোটামুটি সবগুলাই ইজি ওয়ার্ড, মানে বিশেষ করে এইগুলা যদি তুমি জানো বা যদি না জানো 2-1টা পাবা, এগুলা মাঝে মধ্যে তোমার মুখস্থ করা লাগবে। এগুলো পড়বা, সহজ সহজ শব্দ, এত কঠিন কিছু না। অ্যাগ্রিভেট মানে কি শোচনীয় অবস্থা, হ্যাঁ, বা অ্যাগ্রিভড পারসন বলে না যে একদম শোচনীয় এরকম ঘটনা, তা এটাকে বলা হয়। এটা পরীক্ষাতে ছিল কি মেকোর্স, এরকম করে এগুলো পড়বা। তো আমি তোমাদেরকে বেসিক্যালি দাগায়া দিচ্ছি, হ্যাঁ এগুলা রিডিং পড়ার কিছু নেই, এগুলো তোমরা নিজেরাই বুঝবা। তো আমি তোমাদেরকে দাগায়া দিচ্ছি মোটামুটি কোন কোন জায়গাগুলা, তাও তুমি একটু করে দেখবা। ওকে, তো প্রথম দাগানো হইলো প্রত্যেকটা এগুলা যেগুলো আছে বোল্ড করা, প্রত্যেকটাই মুখস্থ করবে, এটা ম্যান্ডেটরি। মাঝে মধ্যে এগুলোর মধ্যে যেগুলো আসবে সেগুলো আমি দাগায় দেবো। হ্যাঁ, তো দেখো এখানে কি অ্যালোকেট মানে বরাদ্দ, এটা তোমরা জানো। ডিস্ট্রিবিউট, এটা মনে রাখবা, ডিস্ট্রিবিউট মানে হইলো বন্টন করা। তারপরে কি দেখো ডোনেট, দান করে, এটাও জানো। সেট এ পার্ট, এইটা মনে রাখবা, সেট এ পার্ট মানে আলাদা। তোমরা আমি যখন বলবো এরকম করে দাগ দিবা নিচে নিচে, হ্যাঁ তোমাদের খাতার মধ্যে দাগ দিবা। ওকে, আর উপর থেকেও এগুলা দিই। এই যে কাল্টিভেট মানে চাষাবাদ, এটা তো জানোই, আরগুলা তোমরা জানো, ওগুলা বলা লাগবে না, মানে যেগুলো কঠিন ওগুলো আমি দিই। অ্যামিনিস্ট মানে হইলো কি সাধারণ ক্ষমা বা রাজ ক্ষমা, হ্যাঁ অ্যামিনিস্টি মানে হইলো কি সাধারণ ক্ষমা ঘোষণা। এখন ফরগিভ মানে তোমরা জানো। তারপরে কন্ডামেন মানে হইলো কি নিন্দা করা বা হইলো কি দোষ দেওয়া, এটার নিচে দাগ দিবা। বন্ডেজ মানে হইলো কি দাসত্ব, দাগ দিবা। ওকে, রিওয়ার্ড মানে পুরস্কার, এটা তোমরা জানো। তারপরে কি দেখো অ্যান্টিপ্যাথি মানে হইলো কি ঘৃণা, এটাও জানো। তারপরে এখানে গার্ডস মানে হইলো হিংসা বা বিদ্বেষ, এটাকে দাগ দাও। হ্যাঁ,
গার্ডস, দাঁড়াও এটাকে উপরে দিয়ে দিই। তারপরে দেখো এখানে লং পাস্ট মানে অনেক আগে, এটাও তোমরা জানো। সুইটনেস এটাও জানো, এটা দাগানোর দরকার নাই। ফ্রেন্ডশিপ বা ফ্রেন্ডনেস বন্ধুত্ব এটাও জানো। অ্যামিকেবল মানে কি বন্ধুত্ব, এটা এটা অবশ্যই সবগুলো এগুলো অটো দাগানো, মানে বোল্ড যেগুলো ওগুলো অটো দাগানো। ফ্রেন্ডলি বন্ধুত্ব, সাকসেসফুল সফল হওয়া এটাও জানো। ইগার এটার নিচে দাগ দাও। ম্যাড মানে কি পাগল, যারা জানো না দাগাও। অ্যালিগেশন মানে কি অভিযোগ। অ্যাকাস্টেশন মানে কি অভিযোগ। রিবাক মানে তিরস্কার বা ভৎসনা করা, রিবিউক বা রিবাক এটাকে বলে। ডিসঅ্যাপ্রুভাল স্টেটমেন্ট মানে বিবৃতি, এটাও জানো। তারপরে অডিওবল মানে যা শোনা যায়, এগুলা নিচেরগুলো দেখানোর দরকার নেই। তারপরে হলো অ্যাসপ্যারাগাস মানে শতমূলীয়। অ্যাসপ্যারাগাস হইল কি শতমূলীয় একটা সুস্বাদু টাইপের হইল সবজি, হ্যাঁ, এটাকে রান্না করে খাওয়া যায় অ্যাসপ্যারাগাস। ওকে, এই দেখো এ ভেজিটেবল ফুড একটা খাবারের জন্য এটা, আর বাকিগুলা থেকে এ প্রাইস লিস্ট এই যে এটা জাস্ট পড়ো। হ্যাঁ, এ ভ্যালুয়েবল না এটা, না জাস্ট এইটাই অ্যাসপ্যারাগাস থেকে এটা। তারপরে কি দেখো অ্যাম্বিশন মানে হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা। অ্যাম্বিশন বা এগুলা পড়ার দরকার নেই। ওকে, বা এগুলা পড়ার নো নিড। অ্যাম্বিশন গেল। তারপরে কি দেখো অ্যাসিডিউটি মানে হলো কি অধ্যাবসায়। অ্যাসিডিউটি মানে কি অধ্যাবসায়, এটা খুবই ইম্পর্টেন্ট। স্টেট ফাস্টনেস মানে হইলো কি সুদৃঢ়তা, এটাও দাগায় নাও। অমনিপ্রিসেন্স এই যে এটা কোথায় আসছিল জানো, এটা আসছিল 49তম বিসিএসে। চিন্তা করো তোমাদের এই ছোট্ট একটা সিট মানে শিট, এটা 49তম বিসিএসে লিখিত পরীক্ষায় আসছিল যে অমনিপ্রিসেন্স মানে কি। তাইলে বোঝো এর লেভেল কোথায়। অমনিপ্রিসেন্স মানে সর্ব জায়গায় বিদ্যমান। এইখানে যে ওয়ার্ডগুলো আছে তোমরা এগুলা জাস্ট মানুষকে ধরবার মজা নিবা। বুঝতে পারবা যে এইখানের মানে গ্রুপ স্টাডি যদি তোমরা দুই একটা বন্ধু বান্ধবরা করো, ধরো যারা একসাথে থেকে পড়াশোনা করো, মেসে থাকো, তারা এগুলা কথা বলবা, দেখবো ওরা এগুলা চোখেই দেখে নাই জীবনে, তারা দেখবে এই সমস্ত ওয়ার্ড মিনিং তোমার মুখ থেকে বের হওয়া শুনে ও ডিপ্রেশনে 2 দিন দেখা গেল পড়তে পারবে না। হ্যাঁ, সো এমন এমন ওয়ার্ড মিনিং আমরা শিখবো। অ্যানাথিমা মানে হলো কি অভিশাপ, বা হইলো এটা হলো ঘৃণিত বস্তু, এমন একটা জিনিসের বিষয় বোঝায়। তো এইগুলা হচ্ছে ডিটেস্ট মানেও কিন্তু ঘৃণা। ওকে, ডিটেস্টেড পার্সন মানে ঘৃণিত ব্যক্তি। পয়জন বিষ এগুলো দরকার নেই। অ্যাকিউমেন মানে হইলো কি তীক্ষ্ণ। অ্যাকিউমেন বল না যে তার ব্রেনটা হচ্ছে একদম অ্যাকিউন। তারপরে এগুলা পড়ার দরকার নেই। এইখানে দেখো অল্টিটিউড মানে হচ্ছে উচ্চতা, জাস্ট এটা এখান থেকে পড়বা, আর কিছু পড়ার দরকার নেই। অ্যাপারেন্ট মানে হইলে স্পষ্ট। অবিয়াস, অবিয়াস মানে একদম অবশ্যই ঘটবে, এটাকে সুস্পষ্ট অর্থে ব্যবহৃত হয়, তোমরা সুস্পষ্টই পড়বা। আনসার্টেইন এটাও দাগায় নাও যারা জানো না। অনিশ্চিত, কনফিউজিং বিবৃতিকর বা বিস্ময়। ওকে, এরপরে কি দেখো অ্যাফোর্ড। অ্যাফোর্ড মানে কি যোগদান করা। এই যে এটা প্রোভাইড মানে কি সরবরাহ করা, এটা কিন্তু যোগদান করা বা সমর্থ দেওয়া এটার সাথে যায়, এজন্য এটা মনে রাখবা। ওকে, আর এখান থেকে পড়ার দরকার নেই। এই যে এটা এক্সিগারেট মানে কি অতিরঞ্জিত, মানে পাম দেওয়া, অতিরিক্ত প্রশংসা করা, হ্যাঁ, তোষামত করা, এটাকে বলা হয় এক্সিগারেশন। যেমন আমাদের নেতাদেরকে মানুষজন করে, এক্সিগারেট করে সেটা। অ্যামিনেবল মানে কি বাধ্য, বাধ্য হওয়া। অ্যাডোর মানে কি ভালোবাসা বা পূজা, এটা থেকে আর পড়ার প্রয়োজন নেই, এটা থেকে আর পড়ার প্রয়োজন নেই। এই যে এখানে দেখো অডাসিয়াস বলে না, ওই যে অডাসিডি বলে না, অডাসিডি মানে দুঃসাহসী মানুষজন, সেটাকে বলা হয় অডাসিয়াস। তারপরে হচ্ছে ডেয়ারিং। ডেয়ারিং মানে কি খুবই ভয়ানক। ডেঞ্জারাস, কেয়ারিং, সিরিয়াস, এগুলো পড়ার দেওয়া নেই। এই যে এখান থেকে পড়ো অ্যানালজিয়াস মানে অ্যানালজি পড়ো না, ওই যে অ্যানালজির কথা বলা আছে না যে সাদৃশ্যপূর্ণ, সেটা তো এটা বলার দরকার নেই। ডিফিকাল্ট এখান থেকে পড়া দরকার নেই। এই যেটা বললো আর্টিকুলেট। আর্টিকুলেট মানে হলে স্পষ্ট করে বলা, স্পষ্ট কথা বলা, আর্টিকুলেট কথা। ওকে, এখান থেকে এটা দাগাও, আর প্রয়োজন নাই। এরপরে 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 হইল এই যে এখানে দেখো আর্ডুয়াস মানে কষ্টসাধ্য কাজ। এই যে ভোকাবুলারি মুখস্থ করা কি আর্ডুয়াস কাজ, মানে এগুলো কষ্টকর কাজ। হ্যাজার্ডাস ঝুঁকিপূর্ণ, এটাও দাগায় নাও। প্লেজার আনন্দদায়ক, দরকার নেই। অ্যাটেস্ট মানে কি সাক্ষ্য দেওয়া, সত্যতা। ওই যে বলে না যে অ্যাটাস্ট করা আছে কিনা, যে আমি সাক্ষ্য দিচ্ছি তোমার সার্টিফিকেটটা, মূল সার্টিফিকেটটা দেখে আমি ফটোকপিকে অ্যাটাস্ট করে দিলাম, বা আমি নিশ্চিত করলাম যে এটা ঠিক আছে, ওই জায়গা থেকে অ্যাটাস্ট আসছে। সার্টিফাইং সামথিং অ্যাজ ট্রু, দেখছো ওই যে সার্টিফিকেটে অ্যাটাস্ট করা সেইটা। ওকে, এখান থেকে এটা বললেই হয়ে যাবে। তারপরে কি দেখো অ্যাপারথাইড মানে ওই যে বর্ণ বৈষম্য, তোমরা নেলসন ম্যান্ডেলা পড়লে এটা পাওয়াই। ডিসক্রিমিনেশন, বৈষম্য, ডিস্টেন্স, অ্যাপার্ট মানে আলাদা করা, ডায়লগ সংলাপ, এগুলা জানো। অ্যালুশন। অ্যালুশন মানে হইলো কি যে মানে
ইঙ্গিত দেওয়া, ইশারা করা, এমন যে হচ্ছে অ্যালিউশন তুমি করতেছো, পরোক্ষভাবে উল্লেখ করা, হ্যাঁ, ইনডিরেক্ট রেফারেন্স এটাকে বলা হয়। তারপরে কি দেখো, অ্যাবেটর মানে দুষ্কর্মে সহায়তাকারী, অ্যাবেটর যারা অ্যাবেট করে, খারাপ কাজ করে, ওকে। অ্যাকমপ্লায়েন্স মানে ওই খারাপ কাজে সহযোগিতাকারী, এটাও দাগায় নাও। তারপরে হচ্ছে এনকারেজ মানে উৎসাহ, গ্যামলার মানে হইলো জুয়ারি, হ্যাঁ, গ্যামলার মানে কি জুয়ারি, ওই যে যারা দেখবা 1x বেট খেলে, এ কিন্তু 1x বেট খেলা কিন্তু এখন মানে খুবই খারাপ কাজ, এটা দিয়ে যারা খেলো, হ্যাঁ, সাবধান হয়ে যাও, তারা কিন্তু 1 লাখ টাকা ফাইন খাওয়া, এটা মাথায় রাখো, আইন হয়েছে কিন্তু, ডিজিটাল আইনে মামলা খাওয়া। সো এই যে যারা অ্যাবেটার আছে, জুয়ারি আছে, হ্যাঁ, জুয়া শুধুমাত্র কিন্তু মনে করো টাকা দিয়েই খেলা যায় না, জুয়া বিভিন্নভাবে খেলা যায়, জুয়া বিভিন্ন লেভেলে খেলা যায়, এগুলা করবা না, ওকে। অ্যাবেটার গ্যামলার হয়ে যাওয়া না। অ্যারিস্টোক্র্যাসি মানে হচ্ছে আভিজাত্য, এই যে তুমি এই কোর্সে পড়াশোনার পরে তুমি একটা আভিজাত্য ফিল করবা যে আমি অনেক কিছু পাইতেছি, এটাকে বলা হয় অ্যারিস্টোক্র্যাসি। এটাকে ব্লু ব্লাড মানে হচ্ছে আভিজাত্য, মানে যাদেরকে বড় বড় লোকদের ব্লু ব্লাড আলা লোক বলা হয়, যে ওর আসলে আমাদের মতো লাল রক্ত না, হ্যাঁ, ওর ব্লু ব্লাড মানে ও অন্য লেভেলের, এটা মজা করে বলা হয়। আর পর দেখা নেই। তারপরে দেখো অ্যালুরিং মানে কি, অ্যালুরিং মানে আকর্ষণীয় বা চমৎকার, হ্যাঁ। ট্যাম্পটিং মানে বললে না যে ট্যাম্পটিং ফুড, মানে ট্যাম্পটিং কেমন, যে আমার হচ্ছে খাওয়াটা কেমন মজাদার, তো সেইটা দ্বারা হইলো প্রলুব্ধকর, লোভনীয়, হ্যাঁ, ট্যাম্পটিং। এই যে আমাদের লোভনীয় একটা অফার, যে 1600 টাকায় তোমরা আমাদের কোর্সে ভর্তি হইতে পারতেছো, এটাকে বলা হয় ট্যাম্পটিং। আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত, ডিসঅ্যাপয়েন্টিং হতাশা, দরকার নেই। অ্যাপেন্ডেন্ট মানে কি সংযুক্ত হওয়া, অ্যাপেন্ড করা, ওকে। তারপরে কি দেখো, জয়েন্ট সংযুক্ত হওয়া, রিমুভ অপসারিত হওয়া, শর্টেড মানে সংক্ষিপ্ত করা, ওকে ওকে, এটা দরকার নেই। তারপরে অ্যাপেন্ডেড মানে হলো কি জুড়ে দেওয়া। অ্যাফ্লুয়েন্ট মানে হইলো বিত্তবান, এটা তো সেখান থেকে পড়বা, আর পড়ার দরকার নেই। এইখান থেকে অ্যারোগেন্ট মানে হইলো কি অহংকারী, জাস্ট এটাই পড়বা। এ কোয়ার্স মানে হইলো কি মোটা বা অমার্জিত, হ্যাঁ, কোয়ার্স কাপড় যেগুলো হচ্ছে এলোমেলো মোটা টাইপের লোকজন, হ্যাঁ, কোয়ার্স তাদেরকে বলা হয়। দেখছো এই যে কি বলা আছে, প্রশ্নে প্রদত্ত উত্তর, তবে সঠিক উত্তর হইল এই যে এটা রুড বা হলো কি প্রিটেন্টিয়াস, হ্যাঁ, প্রিটেন্টিয়াস মানে অহংকারী, রুড, এমন টাইপের। দেখো কি বলা আছে, প্রশ্ন প্রদত্ত উত্তর সঠিক, তবে সঠিক উত্তর হবে এটা, মানে কি এই যে প্রশ্নটা আমরা যেটা লিখছি, যেটা আমরা বানাইছি, ওই জিনিসটা উত্তরটা ঠিক ছিল, বাট এটার আরও উত্তর হইতে পারে, সেটাও দেওয়া আছে এখানে। এই যে এখন দেখো টেম্পেস্ট মানে হইলো কি ঘূর্ণিঝড় বা হইলো একটা প্রবল টাইপের ঝড়, ওকে। এইটা কিন্তু মনে রাখবা, আমাদের এই যে ঘূর্ণিঝড় হয় তার ইংরেজি তোমরা জানো না, দেখো এইখান থেকে আরো বাইজারেড মানে হলো কি তুষার ঝড়, ইউরোপে কি হয় ব্লিজারেড মানে হইলো তুষার ঝড়, ইউরোপে তুষার ঝড় হয়। তারপরে দেখো রিন ওয়াইল্ড মানে হইলো ঘূর্ণিপাক, মানে ওই যে বায়ু ঘোরে না, দেখবা বাতাস এইরকম ঘোরে, উড়ায় নিয়ে যায়, কি বলে মাটি টাটি সব উড়ায় নিয়ে যায়, বালি টালি, সেগুলাকে বলা হয় কি বলে রিল ওয়াইন্ড, ওকে। তারপরে মুনসুন মানে মৌসুমি বায়ু, এটা তো তোমরা সবাই জানো। ব্রেভিটি মানে সংক্ষিপ্ততা, মানে একদম প্রিসাইজ, যথাযথ। এটা কি বলা আছে, অ্যাব্রিজ মানে ভেঙ্গে আসলে ছোটোখাটো করা, এটাকে বলা হয় অ্যাব্রিজ করা, ওকে। তারপরে এলংগেশন মানে কোনো কিছু লম্বা করা, দীর্ঘায়িত করা। এক্সটেনশন সম্প্রসারিত করা। আর তারপরে হলো কি প্রোলেক্সিটি মানে শব্দবহুলতা, প্রোলেক্সিটি। ব্রেড টেকিং মানে হলো কি শ্বাসরুদ্ধকর, ব্রেড টেকিং অবস্থা, শ্বাসরুদ্ধকর অবস্থা। হ্যাস্টিক মানে হলো কি দ্রুত, এটা তোমরা দেখায় নেবে। অ্যামেজিং মানে বিস্ময়কর, মানে ওই যে ব্রেড টেকিং ম্যাচ বল না, যে একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ হইলো সেটা। ব্লিঙ্ক মানে চোখ পিট করে ফেলানো, হ্যাঁ। টুইঙ্কেল লিটল স্টার, পড়ো নাই সেই মিটমিট করা। পিপ মানে হইলো উকি দেওয়া, পিপ করা, এই যে এরকম করে ধরো, এরকম করে আছে পিপ করে আমি উঠে গেলাম, এটাকে বলা হয় উকি দেওয়া, হ্যাঁ। এই যে তোমরা যে ক্লাস করছে, এখানে কেউ এসে পিপ করলো, মানে ধরো এরকম করে এসে উকি দিচ্ছে, যে আসলে ও কী করতেছে, হ্যাঁ, মুখস্থ অংশের ক্লাস করতেছে, মানে তো বোকা মানুষ, এরকম করে তোমাকে বলতে পারে উকি দিয়ে, হ্যাঁ। তো ও যে কোন লেভেলের বোকা, এই ক্লাস মিস করে, এটা তো বুঝতেছে না, এটাকে বলা হয় পিপ, উকি মারা। ওয়াচ মানে হলো কি লক্ষ্য করা, ব্ল্যাঙ্ক মানে হলো কি শূন্য, ওকে। তারপরে কি দেখো ব্লেন্ড মানে হলো মিশ্রণ করা, ওই যে বলে না ব্লিন্ডার মেশিন, মানে সব কিছু মিশ্রণ করবে, ওকে। এই যে এটা মনে রাখবা। ফ্যালিসিটেটেড মানে কি
সংবর্ধনা জানানো। তো আমরা তোমাদের গুচ্ছের পরে সংবর্ধনা জানাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ডিপ্রাইভ মানে হইল বঞ্চিত করা, এটা সবাই জানো। তারপরেও লিখে রাখো। বাইবিলোগ্রাফি মানে হচ্ছে গ্রন্থপঞ্জি, কালেকশন মানে গ্রন্থপঞ্জি মানে যেখানে অনেকগুলো বইয়ের কালেকশন থাকে, হ্যাঁ সেটাকে, এটা এখান থেকে পড়বা, আর পড়ার প্রয়োজন নেই। তারপরে ব্লকবাস্টার, বলে না যে ব্লকবাস্টার মুভি, তো এটা দুইটা অর্থে ব্যবহৃত হয়, অত্যন্ত সফল সিনেমা, আবার ব্লকবাস্টার অত্যন্ত শক্তিশালী বোমা। ম্যানহাটন প্রজেক্ট, ক্রিস্টোফার নোলান, তাই না? তো সেই ম্যানহাটন প্রজেক্ট থেকে কিন্তু ব্লকবাস্টার, যে আমরা একটা ব্লকবাস্টার করবো জাপানে, হিরোশিমা নাগাসাকিতে, সে ব্লকবাস্টার। তো এখন দেখো এখানে কি বলা আছে, ব্লু বুক মানে হচ্ছে নীল মলাটের সরকারি নথি, মানে গভর্নমেন্টের যেগুলা জিনিস পাবলিশড হয় সেগুলাকে বলা হয় নীল মলাট। তো আমরা আসলে পড়ার সাথে রিলেভেন্ট অনেক কিছুই পড়বো। আমরা মুভি নিয়ে কথা বলবো, আমরা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলবো, আমরা ফুটবল নিয়ে কথা বলবো, ক্রিকেট নিয়ে কথা বলবো, অলিম্পিক নিয়ে কথা বলবো, আমরা সাহিত্য পড়বো, সাহিত্যের দার্শনিক হব, আমরা ফিলোসফির আইডিয়া নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, একজন এখানে বারবার ডিসলাইক দিচ্ছে, কেন তুমি ডিসলাইক দিচ্ছ আমাকে একটু বলতে পারবা? আমার খুব আগ্রহ তোমার ডিসলাইক দেওয়ার পিছনে। হ্যাঁ, তোমার কি ক্লাস ভালো লাগতেছে না? ক্লাস ভালো না লাগলে আমাকে বলবা, হ্যাঁ, যে ভাই আপনার ক্লাস আমার একদমই পছন্দ হচ্ছে না। কারণ তোমরা যখন এগুলা বলবা তখন আমি বুঝতে পারবো যে আমার আসলে ল্যাকিংসটা কোথায়। আমি চেষ্টা করবো যে আমি ক্লাসটা আরও ভালো করে নেওয়ার। ঠিক আছে? তো তুমি যদি মানে মনে করো ক্লাসটা আসলেই খারাপ লাগতেছে, তুমি আর একটা ডিসলাইক মেরে দাও, দেখি আমি। মিউট করে দেন। আচ্ছা ঠিক আছে, ম্যাডও না, আমি শুনবো তো, আমি আনমিউট করে দিচ্ছি, একটু ওয়েট করো, আগে আমরা এটা শেষ করি, আমাদের পড়া শেষ হয়ে যাবে প্রায় শেষের পথে। হ্যাঁ, ওকে। তারপরে কি দেখো, ব্রিটেল মানে হচ্ছে ভঙ্গুর অবস্থা। হ্যাঁ, ফ্রাজাইল মানে হইলো ভঙ্গুর, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। ফ্রাজাইল মানে ভঙ্গুর, সফট মানে নরম। তারপরে বেনোভ্যালেন্ট মানে হইলো কি দয়ালু, দয়াবান ব্যক্তি। কাইন্ড মানেও দয়ালু, ক্রুয়েল মানে নিষ্ঠুর, এখান থেকে এটা দেখা। বটলেগ মানে চোরাচালান করা এক জায়গা থেকে আরেক, স্মাগলিং, এটা তো তোমরা জানো। ডিস্ট্রিবিউট মানে এগারো, এটাও জানো। বাউন্টি মানে প্রাচুর্যতা বা হচ্ছে মহত্ব, দানশীলতা। তারপরে এখানে দেখো জেনারেসিটিও মানে সেম। বার্নিশ মানে নির্বাসিত করা। এম্বার্গো মানে নিষেধাজ্ঞা। ওকে, আর একজন দেখো, আর এই ড্রাইভাবে এক্সপেল নির্বাসিত হওয়ার দরকার নেই। তারপরে হচ্ছে এই যে এখান থেকে পড়বা 46 নম্বর হলো কি বাইজারি, মানে কি অদ্ভুত, বল না যে বাইজারি, ওই যে ডিসলাইকটা ওটা অদ্ভুত টাইপের, তোমরা যেটা মনে করতেছো এটাকে বলা হয় বাইজারি, মানে অদ্ভুত। ক্লামিটি মানে হচ্ছে দুর্যোগ বা বিপর্যয়। ক্লামজি মানে হচ্ছে বিপর্যয়, সেটা থেকে আসছে ক্লামিটি। ওকে, ফ্যাটাল মানে হইলো মারাত্মক। নেইভ মানে হইলো সহজ সরল, এই যে নেইভ বয়। হ্যাঁ, আমার এক বন্ধু ছিল, ও এরকম ডেসক্রিপশনে লিখে রাখতো আই এম এ নেইভ বয়। হ্যাঁ, যখন আমি ফেসবুক প্রথম অন করছি, আমি যখন ক্লাস 7-এ পড়ি, আমার একটা বাটন ফোন ছিল। হ্যাঁ, 7 না, ক্লাস 6-এ পড়ি তখন, অনেক আগে। তো তখন হচ্ছে বাটন ফোনে ফেসবুক চলতো। হ্যাঁ, ক্লাস 6-এ আমি কত বছর বয়সে, তখন 2012-13 সালের দিকে হবে। হ্যাঁ, তখন একটা বাটন ফোনে আমি ফেসবুক খুলছি। তো আমার এক বন্ধু লিখে রাখতো যে আই এম এ নাইভ বয়, আমি একটা সরল লোক। তোমরা তখন আসলে ওই যুগ দেখো নাই, ওই যুগে চমৎকার যুগ ছিল। ওই যুগে লাইক মানে করো মেসেজ দেওয়া হইতো যে তুমি আমাকে আমার পোস্টে লাইক দিবা, আমি তোমার পোস্টে গিয়ে লাইক দেবো। হ্যাঁ, এরকম করে মেসেজ দেওয়া দিয়ে হইতো। তো আমাদের এক বন্ধু ছিল, ওর নাম হচ্ছে শীতল। হ্যাঁ, তো ওর আব্বুর নাম ছিল, যাই হোক একটা চমৎকার নাম, আমরা ওর আব্বুর নাম ধরে লাস্টে একটা কাকা বলে ওকে ডাকতাম। তো শীতল আমাদের ক্লাসে এসে বলতো যে আমি যদি আমার জুতার ছবি দিয়েও পোস্ট মেরে দিই, দেখবি যে আমার পোস্টে 300 লাইক এসে গেছে। হ্যাঁ, তো এখন আমি বলতাম দে দেখি, তো ও মনে করো এরকম করে দিত। বন্ধুগণ, নতুন জুতা কিনে আনলাম। নতুন জুতা কিনে আনলামের পরে ও যখন ওইটা পোস্ট মেরে দিত, আসলেই 300 লাইক, আমরা ওখানে 30টাও পাই না। পরে শুনি কেমনে তুই এত লাইক পাস, তখন আমরা ক্লাস 6-7-এ পড়ি। হ্যাঁ, তখন মানে তোমরা তখন বাচ্চা কাল, গেদু বাচ্চা, তোমরা 1-2-3-তে পড়ো। তো তখন হচ্ছে ও আমাদের বললো যে দেখ, এটার একটা স্ট্র্যাটেজি আছে, তুই সবাইকে মেসেজ দিবি যে বন্ধুগণ, তুমি যদি আমার পোস্টে লাইক কমেন্ট করো, আমি তোমার পোস্টে রেগুলার লাইক কমেন্ট করবো। তো এইভাবে তো সব বন্ধুদের সাথে একটা তুই ডিলে যাবি। ডিলে যাওয়ার পরে দেখবি তুই যে কোনো পোস্ট মার, তোর পোস্টে লাইক কমেন্ট হচ্ছে। পরে দেখি হ্যাঁ, আরে এই ট্রিক তো কাজে আসে। পরে ও আর আমি সর্বোচ্চ লাইক টেকার হয়ে গেলাম আমাদের ক্লাসের। হ্যাঁ, সো এইটা হইলো এখানকার বিষয়। তো সেই জায়গা থেকে আমার চলে আসা আই এম এ নেইভ বয়, আমি একটা সহজ সরল বালক। আমি একটা কি বালক? আমি একটা সহজ সরল বালক।
তোমরা ভাবতেছো ভাই এসবও কি হয়েছে? হ্যাঁ, এসবও হয়েছে, এগুলার যুগও চলে গেছে। ওকে, তারপরে কি দেখো, বমিং। বমিং মানে দ্রুত বর্ধনশীল। ফ্লোরিশিং মানে হচ্ছে উন্নতি করে। ব্রাস্টিং মানে খুবই ফেটে পড়া। বলে না যে ব্রাস্টিং ইনটু কি বলে টেয়ার, মানে কান্নায় ফেটে পড়েছে, সেটাই। তারপরে কি দেখো, ইমপ্রুভিং মানে উন্নতি হওয়া। তারপরে ব্লাসফেমিয়া, এই যে এটা খুবই ভালো একটা জিনিস। দেখো, ব্লাসফেমিয়া মানে ধর্ম নিন্দা করা। এটা ইম্পিওয়াস আটারেন্স। আটারেন্স মানে কি? উচ্চারণ করা। ইম্পিওয়াস মানে কি? অধার্মিক বিষয়টি উচ্চারণ করা। ওকে, তারপরে কি দেখো এখানে, এটা খুবই ভালো করে মাথায় রাখবা যে ধর্ম নিন্দা করাকে বলা হয় ব্লাসফেমি। ওকে, তারপরে কি দেখো, বিলেটেড মানে লেট হওয়া। বিলেট আরও লেট হওয়া, বিলম্ব হওয়া। টার্ডি মানে হলো ধীরে, টার্ডি পিপল, ধীর গতি সম্পন্ন। তারপরে এটা দেখো, কমপ্লেইনিং অভিযুক্ত। তারপরে ব্লু ব্লাড মানে হইলো আভিজাত্য। এগুলো একটু দেখবা, তাইলে বুঝতে পারবা। ব্রেইন চাইল্ড মানে হইলো কি? ব্রেইন চাইল্ড মানে হইলো যে মৌলিক কোনো কিছু তৈরি করছে, মানে নিজস্ব কোনো কিছু তৈরি করা। যেমন এই যে আমরা যে জিনিসগুলো তৈরি করছি, এগুলো আমাদের ব্রেন চাইল্ড টাইপের কাজ, মানে আমরা এগুলো নিজেরা নির্ভর টিম মিলে তৈরি করছি। ওকে, এটাকে বলা হয় ব্রেন চাইল্ড, মৌলিক উদ্ভাবনার কাজ। বেনিফিশিয়াল মানে উপকারী। এখান থেকে আর কিছু পড়ার দরকার নেই। অ্যাপ্রিহেনশনটা পড়তে পারো, এটা মানে উপলব্ধি। তারপরে কি দেখো এখানে, কনভিক্ট মানে হইলো কি? দোষী সাব্যস্ত করা। অ্যাকাস্ট মানে হইলো অভিযুক্ত। ওকে, তারপরে কনসেল মানে হইলো কি? পরামর্শ দেওয়া। এইখান থেকে এটা পড়বা। আর কনসেল কনসেল কনসেলের পরে আর এইখান থেকে আর পড়ার দরকার নেই। হ্যাঁ, তারপরে দেখো, কম্পিটেন্ট মানে হইলো কি? দক্ষ। তারপরে কি দেখো, কম্প্রিহেনশন। দেখো, বুঝতে পারো, এই যে তোমাদের আছে না প্যাসেজ কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন শব্দের অর্থই হইলো তুমি বুঝে বুঝে পড়ো। কম্প্রিহেনশন শব্দের অর্থই হইলো কি? তুমি বুঝে বুঝে পড়ো। হ্যাঁ, মানে এটা বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। এই কম্প্রিহেনশন মানে হইলো বুঝতে পারা, বোধ শক্তি তোমার কত। হ্যাঁ, তো আইকিউ টেস্ট তোমার, এইগুলো আর পড়ার দরকার নেই। তারপরে দেখো, এই যে কম্প্রিহেনশন আবার আসতে, বোধ শক্তি, এগুলো বুঝতে পারা। এই দেখো, ক্যাটাক্লাজম, খুবই কঠিন একটা, খুবই চমৎকার একটা শব্দ, মানে মহাপ্লাবন, বিপর্যয়, এটাকে বলা হয় ক্যাটাক্লাজম। ওকে, সাডেন ভায়োলেন্স অর ডিজাস্টার। কন্ডামেন মানে হইল কি? নিন্দা করা, নিন্দা করা। হ্যাঁ, ডিনাউন্স মানেও নিন্দা করা। লর্ড মানে প্রশংসা করা, এগুলো দাগাবা। হ্যাঁ, তারপরে কমপ্লিমেন্ট তোমরা এটা জানো। অ্যাক্লাম মানে হইল কি? প্রশংসা করা, এটাও দাগাবা। ওকে, এরপরে আছে কি দেখো, সার্কামভ্যালেন্ট মানে কি? কৌশলে পরিহার করা বা কৌশলে এটা এড়িয়ে যাওয়া। ওকে, আর এগুলা। তারপরে কি দেখো, কন্টামিনেট মানে কি? দূষিত করা। কন্টামিনেশন, ওই যে বলো না যে ওয়াটার যখন তোমরা পড়ো তখন পানি দূষণ, হ্যাঁ, ওটাকে বলা হয় কন্টামিনেশন। পলিউশন, পিউরিফাই, এগুলাও। কনসিডারেবল মানে গ্রহণযোগ্য, এগুলা। ট্রিফেল, এই যে এখান থেকে এটা পড়বা। কনসিডারেবল মানে বিবেচনাযোগ্য, আর ট্রিভেইল মানে হলো সামান্য। হ্যাঁ, ককপিট মানে বিমানের ওই যে ককপিট দেখো না, ব্ল্যাক বক্সের। তোমরা যখন একটা প্রোগ্রাম ছিল ন্যাশনাল জিওগ্রাফিতে, হ্যাঁ, প্লেন ক্র্যাশ নিয়ে একটা প্রোগ্রাম হইতো। হ্যাঁ, এয়ারপোর্ট কি জানি একটা প্লেন ক্র্যাশ, আমি ওটা দেখতাম ন্যাশনাল জিওগ্রাফিতে। আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন দুইটা প্রোগ্রাম দেখতাম, ব্যাং আপ অ্যাব্রোড। একটা প্রোগ্রামের নাম ছিল ব্যাং আপ অ্যাব্রোড। তোমরা সার্চ করে দেখবা ওই জিনিসটা কতটা বিধ্বংসী একটা জিনিস। ব্যাং আপ অ্যাব্রোড কি জানো? যে মানুষের জেল লাইফ নিয়ে কাহিনী, জেল পালানো, জেল থেকে কিভাবে সে পালাইছে। হ্যাঁ, এই টাইপের দ্য শশাঙ্ক রিডামশনের মতো মুভির মতো কাহিনী। পৃথিবীর নাম্বার 1 মনে করো IMDb রেটিংওয়ালা মুভি। হ্যাঁ, শশাঙ্ক রিডামশনের মতো কাহিনী, যে কীভাবে একটা মানুষ জেল থেকে পালায় আসছে। তো বাইরের দেশে তো এগুলো নিয়ে কথা বলা যায় যে আমি জেল থেকে পালাইছি, পালায় অন্য দেশে গেছি। বাইরের দেশে এগুলো বলা যায়, বাংলাদেশে তো চুপ মেরে থাকতে হয়। তো এটা হলো ব্যাং আপ অ্যাব্রোড। তো আমি ওই ন্যাশনাল প্রোগ্রামে দেখতাম। তো ওখানে এয়ারপোর্ট নিয়ে একটা প্রোগ্রাম হইতো, ওইটাতে বিমান ধ্বংস হইলে অ্যানালাইসিস করতো, সেইটাতে ককপিট এটা নিয়ে কাজ হইতো। আর একটা ব্যাং আপ অ্যাব্রোড, এটা মনে করো চমৎকার, মানে এগুলার নেশা ছিল আমার। হ্যাঁ, তো এগুলার জন্য আমি কত গালিমালি খাইছি। আমার আব্বু আম্মু তো এসব কিছু বুঝতো না, বুঝছো, মানে এগুলো হইতো রাত 10টার পর 11টা। আমি চুপ করে টিভি সাউন্ডটা, আমি কেমনে টিভি দেখতাম জানো? এই যে এরকম করে আসতাম, আসার পরে মানে টিভির এরকম করে বসতাম খুবই কাছে, একদম লো সাউন্ড দেওয়া থাকতো। আমি কানটা এরকম করে জাস্ট পাতায় দিতাম, দিয়ে দেখতাম, কারণ পাশের রুমে আব্বু আম্মু শুনতে পাবে। হ্যাঁ, সো এমনি আমি দেখতাম এই প্রোগ্রামগুলো। আমার চোখ মুখ মনে করো নষ্ট হওয়ার পেছনে এটার অনেক বড় একটা দায় আছে। তো এটা হচ্ছে এখানকার বিষয়। তারপরে কি দেখো, কনস্ট্রেইন মানে হচ্ছে সীমাবদ্ধ থাকা, লিমিটেশন মানে সীমাবদ্ধ, এটা এখান থেকে জাস্ট কনস্ট্রেইনটা মনে রাখবা। কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, এটা তোমরা জানো। এই যে এটা হোমোজেনাস, এটাও জানো। হারমোনি মিল, এটাও জানো। এখানে দেখো
কনসেন্ট্রেট মানে মনোযোগ দেওয়া, এটাও তোমরা জানো, ফোকাস, মনোযোগ, এগুলো সবাই জানো। তারপরে কমন প্লেস মানে এটা তোমরা জানো, চ্যারিটেবল মানে দানশীল, এটাও মোটামুটি জানো, এগুলা সহজ সহজ আছে, হ্যাঁ এগুলা দেখবা। স্যাভেজ মানে বন্য, এটা দেখাবা। ক্যাসকেড মানে হলো কি জলপ্রপাত, এইটা খুব ভালো করে মনে রাখো। ওয়াটারফল, হ্যাঁ। এই যে ডায়ার মানে হলো কি, ডেয়ার মানে হলো কি, যে বলে না ট্রুথ অর ডেয়ার, ডেয়ার, সেই ডেয়ার, ডেয়ার মানে কি ভয়াবহ অবস্থা, মানে তোমাকে একটা ভয়ানক কাজ দেওয়া হয়। ক্যামোফ্লাজং মানে ছদ্মবেশ ধারণ করা, ক্যামোফ্ল্যাজ। যে ওই যে তোমরা যে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার সময় তোমাদের নাম দিছো ভিন্ন ভিন্ন, এগুলোকে বলা হয় ক্যামোফ্ল্যাজ। কর্পুলেন্ট মানে মেদবহুল, মোটা, হ্যাঁ, যাদের মেদ আছে তাদেরকে কর্পুলেন্ট বলা হয়। অবেইস মানে হইলো কি মোটা, ওকে, এই দুইটা মাথায় রাখবা। কর্পুলেন্ট মানে মোটা, অবেইস মানে মোটা। সো আমার মতো যারা মোটা বন্ধু বান্ধব তোমাদের আছে, হ্যাঁ, আমি মোটা হয়ে গেছি, সো তাদের জন্য এই শব্দগুলো যথেষ্ট। তো আমার ওয়েট লস করতে হবে, তোমাদের ক্লাস নিলে এমনি ওয়েট লস হয়ে যায় আমার, এটা হচ্ছে এখানকার বিষয়। তারপরে দেখো, আর মানুষ আসলে নিজেকে মোটা বলে স্বীকার করতে কেন লজ্জা পায় আমি বুঝি না, এটা তো একটা ভালো জিনিস, যে আমি খাই বেশি এই জন্য আমি মোটা, ওকে, এটা। তারপরে দেখো কন্টেম্পোরারি মানে সমসাময়িক। এরপরে কি দেখো কনসিডারেবল মানে প্রচুর উল্লেখযোগ্য, এটা এখান থেকে পড়বা, শেষ। আর আর এখান থেকে কি আছে, এই যে এইটা খুবই ভালো করে পড়বা। কোহারেন্ট মানে সামঞ্জস্যপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ অবস্থা। তারপরে ক্ল্যামজি মানে হচ্ছে অদক্ষ, অপটু, ওকে। গাইডেন্স, আর এখানে কনজাকচার অনুমান, এটা এখান থেকে জাস্ট পড়বা, আর পড়ার দরকার নেই। ক্যাপিটাল মানে রাজধানী, এটাও পড়ার দরকার নেই। তারপরে ক্রেইং, এটাও সহজ। স্টিংকি, এই যে এটা পড়বা, স্টিংকি মানে হইলো দুর্গন্ধ। উইপিং মানে হইলো কাদা। লেমেন্টিং মানে হইলো বিলাপ করা, মানে উল্টাপাল্টা কথা বলা, মানে খারাপ ভাষায় কথা বলা। আর স্ক্র্যামিং মানে হইলো চমৎকার। তারপরে কি দেখো ক্রেপটিক, ক্রেপটিক মানে হইলো দুর্বোধ্য। ওই যে আছে না ক্রেপটিক ফ্যাক্ট, ব্যান্ড আছে না ক্রেপটিক ফ্যাক্ট, তো ওরা কিন্তু এই জায়গা থেকে নামটা দিয়েছে ক্রেপটিক, মানে ওদেরকে বোঝা কঠিন, ক্রেপটিক পিপল। অবস্কিউর মানে হইলো কি দুর্বুদ্ধ, অবস্কিউর মানে কি দুর্ভেদ্য, মানে খুবই কঠিন একটা জিনিস। তারপরে প্যাজেলিং, দুর্বুদ্ধ, এটাও তো জানে, ওই যে বলে না প্যাজেল সলভ করো, প্যাজেল সলভ, সেটা। তারপরে কি দেখো ডিলেটেন্ট মানে কি গভীর, মানে কোনো কিছু তুমি ডিলেটেন্টি মানে কি জানো, ধরো আমি নিজে গিটার বাজাইতে পারি না, হ্যাঁ, কিন্তু আমি গিটার নিয়ে ধরো বললাম যে আমি গান বাজানো শিখবো, আগ্রহ আছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ডিলেটেন্ট, মানে কোনো গভীর বিষয় ছাড়া জ্ঞান চর্চা, মানে শেখা, মানে তুমি যা শিখতে চাও, হ্যাঁ, এটাকে বলা হয় ডিলেটেন্স। অ্যামেচার মানে হইলো অপেশাদার, মানে অপেশাদার লোকজনকে বলা হয় অ্যামেচার পিপল, ওকে। অ্যাক্টিভ সক্রিয়, অ্যাক্টিভ এক্সপার্ট। তারপরে এটাকে ডিসবার্স মানে হইলো কি বন্টন করা, ডিসবার্স করা মানে বন্টন করা, ডিস্ট্রিবিউট, বন্ধন, এগুলো এখান থেকে পড়বা, আর তেমন কিছু পড়ার প্রয়োজন নাই। এখন দেখো তোমাদের আর একটা জিনিস শেখায় দেই, তোমরা যদি মানে খুবই কিপটে পড়াশোনাওয়ালা হও, তাইলে কি পড়বা জানো, এই বোল্ড করাটা পড়বা আর 2 নম্বরটা পড়বা, বাকিগুলো পড়ার দরকার নেই, ওকে। এটা হলো শর্টকাট রুল। ওয়ার্ড মিনিংয়ের সময় বোল্ড এবং 2 নম্বর এটা মাস্ট পড়তে হবে, কারণ পরীক্ষাতে তোমার এটা আসবে এবং অপশনে খুঁজে বের করে এটা দিয়ে দিবা। আর যদি জানতে চাও তখন 3 এবং 4 বা 5 যেটাই থাক না কেন এই ওয়ার্ড মিনিংগুলো পড়বা, ওকে। তাইলে ওয়ার্ড মিনিং শেখার 2টা ওয়ে, একটা হইলো 2 নম্বরটা, অথবা এটা হইলো ম্যান্ডেটরি, সর্বনিম্ন এটা, আর সর্বোচ্চ পড়লে সবগুলা, ওকে। তো এটা হইল আমাদের আজকের ক্লাস, বা আজকের A to Z আমাদের লেকচার শেষ। তাইলে আমরা 1 ঘন্টার বেশি, 1.5 ঘন্টা ক্লাস করলাম, কিন্তু আমরা নিজেরাও কিন্তু পড়ছি, ঠিক আছে। এখন তোমরা যারা নিজের প্রশ্ন নাই তারা একটু বের হয়ে যেয়ে নিজে পড়বা, তার আগে 10 মিনিট আর একটু টাইম দাও। এই টাইমটা হইলো, এটা কিন্তু তোমাদের নিজের পড়া হয়ে গেছে, এই টাইমটা হইলো এখন হইলো আমার পড়া ধরার টাইম, হ্যাঁ। এই যে তোমাদের এটিএম বই থেকে যেহেতু আমরা তোমাদেরকে পড়াচ্ছি, এখন আমি কেউ বের হবা না, 84 জন আসো, 84 জনই থাকবা, না 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 না, এই পালানো যাবে না। এই যে 83 জন আছে, 83 জনই, কেউ কথা বলবা না, আমি আনমিউট করে এক এক করে তোমাদেরকে পড়া ধরবো, হ্যাঁ। পড়া যদি তুমি না পারো তাইলে তোমার কপালে দুঃখ আছে, কালকের পড়া আজকে আমি তোমাদের এখন পড়া ধরবো, ওয়েট করো। ইংরেজি পড়া আমাদের শেষ। এই যে পালাচ্ছে কেন, হ্যাঁ, দাঁড়াও, অল মিউটেড, দাঁড়াও, ওয়াশরুমে একটু পরে যাও, দাঁড়াও, তোমার আগে একটু পড়া ধরি, হ্যাঁ। যেই কথা বলবে ওরেই পড়া ধরবো এখন। এই যে
ওকে, দাঁড়াও। আচ্ছা এইখানে, আচ্ছা ফাহিম এখানে কোথায়? ফাহিম আছো? ফাহিম, তোমাকে আমি আনমিউট করে দিচ্ছি, দাঁড়াও আমি আনমিউট করে দিচ্ছি। আনমিউট কই? আনমিউট নেই। আচ্ছা ফাহিম তুমি আনমিউট করো, তোমাকে আমি একটু পড়া ধরবো আজকে। ফাহিম আছো? ফাহিম, ফাহিম কই? ফাহিম, ফাহিম তুমি কই? হ্যাঁ, কথা বলো না কেন? দাঁড়াও, হোয়ার ইজ ফাহিম? আচ্ছা ফাহিম, এই তো পাইছি ফাহিমকে। আচ্ছা ফাহিম, তুমি একটু আমাকে বাগধারার একটা অর্থ বলবা। হ্যাঁ, বাগধারার অর্থ হইল, বই বের করা যাবে না ফাহিম, আমি কিন্তু বইয়ের শব্দ শুনতে পাচ্ছি। আচ্ছা ফাহিম বলো, অক্ষর ভান্ডার, হ্যাঁ এর অর্থ কি? 1 সেকেন্ড টাইম বলতে হবে। অক্ষর ভান্ডার মানে, অক্ষর ভান্ডার মানে কি? হয়নি, এই যে অফুরন্ত। ভুল অ্যান্সার দিছো কেন? আচ্ছা ঠিক আছে, যারা অ্যান্সার দিছো ফাহিম তোমার চান্স শেষ। এখন আমি নেক্সট একজনকে প্রশ্ন ধরবো অন্য টপিক থেকে। আমার যার ইচ্ছা আমি তাকে ধরবো, কেউ কথা বলবা না, ঠিক আছে? আচ্ছা কে বলতে চাও, কে বলতে চাও একজন? আচ্ছা আচ্ছা, এই যে লিবন। আচ্ছা 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 দাঁড়াও, না আমি ধরবো যেখান থেকে ইচ্ছা সেখান থেকে। আচ্ছা তুমি 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 এক কাজ করো, তুমি আমাকে বলো, সূর্য নিয়ে তুমি আমাকে 3টা সমার্থক শব্দ বলো, ইনস্ট্যান্ট। না এটা কি হইলো? আমি তোমাকে পড়া ধরলাম, এখন তুমি হচ্ছে কি করলা, মানে বই খুঁজতে গেছো। আজকে বিদ্যুৎ চলে গেছে, হ্যাঁ এখন আমি এগুলো অফ করে দিই। তোমাদের তোমাদের কপালটা খুবই ভালো। হ্যাঁ যাই হোক, আমরা আজকে আর তেমন পড়া ধরবো না, তোমাদের কপালটা খুবই ভালো, বিদ্যুৎ চলে গেছে, এগুলো 1-2 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ তো এগুলো আগে অফ করে দিই। এই অ্যান্টোনিম পড়াচ্ছি না, মানে সিনোনিম অ্যান্টোনিম যেগুলো আছে, তুমি কি শীটটা একটু খুলে দেখছো? ওইখানে অ্যান্টোনিম আছে, সিনোনিম সবই আছে, একটু তো শীটটা খুলে দেখতে হবে। শীটটা খুলে দেখো। তোমাদেরকে আমি যেভাবে পড়াচ্ছি, যেগুলো পড়াচ্ছি জাস্ট এমনি পড়ো, সেইভাবেই তোমার সব কভার হয়ে যাবে, আর কোনো কিছু থাকবে না, ঠিক আছে? না 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 না, আজকে ওই তোমাদের ক্লাসে 12টার পরে 11টা-12টার দিকে তোমরা দিবা, 1 নম্বর লেকচারে পরীক্ষা দিবা। আমি তোমাদের গ্রুপে আবার দেখায় দিব কেমনে পরীক্ষা দিতে হয়, ওইটা আবার দেখায় দিব। ওই যে একটা ভিডিও দেওয়া আছে না টেক্সটে, মানে পিন করে, যে কেমনে পরীক্ষা দিতে হয়, ওখান থেকে 1 নম্বর লেকচারে পরীক্ষা দিবা আজকে। আচ্ছা দাঁড়াও একটু 1 মিনিট, এখন এই সব কিছু বন্ধ হওয়ার পর হুট করে সব কেটে যাবে, ওকে? তো তার আগে আমি একটু এটা কেটে দিই।